সালাম আলাইকুম। আর ইউ ওয়ালাইকুম হিয়ারিং মি? আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। সাউন্ড ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। Okay, now we can start our class. তো আমরা সামারি করি, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? সাম আপ করেন তো। হোয়াট ইজ মিন বাই কোম্পানি সেক্রেটারি? ওকে, টিম দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার। Okay. গত ক্লাসে আমরা বলছি কোম্পানি সেক্রেটারি কাকে বলে। এই ডেফিনেশনে আমরা দেখতে পারবো কোম্পানি সেক্রেটারির প্রয়োজনীয়তা কি। এই ডেফিনেশন থেকেই আসে কোম্পানি সেক্রেটারির ইম্পর্টেন্ট গুলো কি কি, অথবা স্যার কোম্পানি সেক্রেটারি কি কাজ করে। এগুলো অনেকগুলা কিন্তু ডেফিনেশন কভার করে দেয়। এই জন্য বলেন তো কোম্পানি সেক্রেটারি ডেফিনেশনটা। Company secretary serves as a critical liaison between the company, its board of directors, shareholders, regulatory bodies, and other stakeholders. Position at the heart of corporate governance, the company secretary plays a strategic advisory role for fostering effective communication and ensuring regulatory compliance. As a trusted confidant to the board, the secretary supports individual directors in upholding their independence and integrity, helping to থ্যাংক ইউ, create থ্যাংক ইউ, a governance culture. থ্যাংক ইউ। আমরা দেখেন, আমরা ডেফিনেশনে যা পড়ছি, ক্রিটিক্যাল কোম্পানি সেক্রেটারি কি করে? বোর্ড অফ ডিরেক্টরস কোম্পানি, বোর্ড অফ ডিরেক্টরস, শেয়ার হোল্ডার, রেগুলেটরি বডি, স্টেক হোল্ডার, এই পাঁচটা বডির সাথে ক্রিটিক্যাল লিয়াজেন মেনটেন করে। এই যে পাঁচটা বডির সাথে ক্রিটিক্যাল লিয়াজেন মেনটেন করে, এই পরবর্তীতে আমরা যা আলোচনা করছি সব কিন্তু এই পাঁচটা বডির আর রিলেটেড সবকিছুই। ঠিক আছে? যেমন যদি আমরা এখানে চলে গেছিলাম, নিডেড কি, কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন? কোম্পানি সেক্রেটারি প্রয়োজন হচ্ছে গভর্নমেন্ট গভর্নেন্স ওভারসাইট। গভর্নেন্স ওভারসাইট কেন? এটা হচ্ছে কি, রেগুলেটরি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, অথবা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স যদি এনশিওর না করে তাহলে কোম্পানি ভালো চলবে না। তাহলে প্রথম হচ্ছে এই জন্য কর্পোরেট কোম্পানি সেক্রেটারি প্রয়োজন, গভর্নেন্স ওভারসাইট। তারপর আমরা বলছি যে ফেসিলিটি কমিউনিকেশন। কোম্পানি সেক্রেটারি যদি না থাকে তাহলে কমিউনিকেশন গুলো ফেসিলিটি করতে পারবে না, কমিউনিকেশনে বাধাগ্রস্ত হবে। রেগুলেটরি কমপ্লায়েন্স, রেগুলেটরি বলছে যে কোনো কোম্পানি তৈরি করতে হলে সেখানে কোম্পানি সেক্রেটারি লাগবে। অ্যাডভাইজরি রোল, বিভিন্ন বোর্ড বলছে যে ক্রিটিক্যাল লিয়াজন বোর্ড এবং কোম্পানি, তাহলে বোর্ডের সাথে এসে অ্যাডভাইজরি রোল প্লে করে বোর্ডের। দেন হচ্ছে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট, আলটিমেটলি অর্গানাইজেশনের গভর্নেন্স ইমপ্রুভমেন্ট হয়। এই হচ্ছে নিড অফ কোম্পানি সেক্রেটারি। দেন কোম্পানি সেক্রেটারি ইম্পর্টেন্ট, আমরা বলছি কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন, গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে বোর্ড অ্যাডভাইজারির জন্য, কর্পোরেট গভর্নেন্স অর্গানাইজার জন্য কোম্পানি সেক্রেটারি প্রয়োজন অথবা গুরুত্ব আছে। বোর্ড অ্যাডভাইজারি, কর্পোরেট অর্গানাইজার, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ,
stakeholder liaison, meeting facilitator. ওকে, এখন এতটুকু পর্যন্ত বলেন তো আমরা কি কি আলোচনা করলাম তাহলে? কোম্পানি সেক্রেটারি ডেফিনিশন, নিড অফ কোম্পানি সেক্রেটারি এবং ইম্পর্টেন্স অফ কোম্পানি সেক্রেটারি। একজন পয়েন্টগুলো বলেন তো। নিড অফ কোম্পানি সেক্রেটারি কাকে বলে, অথবা কোম্পানি সেক্রেটারি ডেফিনেশনটা প্রথম প্যারাটা বলেন, শুধু প্রথম প্যারাটা না দেখা। বলেন, কেউ একজন বলেন। গৌতমশীল, আপনি বলেন। ওরা তো স্যার মুখস্থ তেমন হয় নাই। প্রথম লাইনটা ক্রিটিক্যাল লিয়াজোন মুখস্থ করার জন্য তো আমি বারবার বলতেছি, এটা তো আমি মানে এ পর্যন্ত মনে হয় 10 বার হইব বলতেছি, যদি না হয় তাহলে তো হবে না। আমার উদ্দেশ্য আপনি যাই পড়েন না কেন, আমার কিছু কয়েকটা পয়েন্ট যেন আপনি অন্তত মুখস্থ করতে পারেন, পরে আপনারটা আপনি পড়বেন। বলেন, ক্রিটিক্যাল লিয়াজোন বিটুইন। সুমন মিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনি কি বলতে পারবেন স্যার কোম্পানি আমি সেক্রেটারি কাকে বলেন? স্যার গত ক্লাসটা স্যার আমি অ্যাটেন্ড করতে পারি না, যে আমার ছিল আচ্ছা, ওরা এর অফিস আগের থেকে ক্লাসেও কিন্তু আমরা আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, মোহাম্মদ মহসিন, আপনি কি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ শাহিন আক্তার, মোহাম্মদ শাহিন আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পারছি স্যার। স্যার আসসালামু আলাইকুম। একদম সালাম। হ্যাঁ, একটু বলতে পারবেন আপনি কোম্পানি সেক্রেটারি কাকে বলে? স্যার আসলে গতকাল ক্লাসে ভালো ছিলাম না, এই পুরাটা অ্যাটেন্ড করতে পারি নাই স্যার। আচ্ছা, কে বলতে পারবেন? কেউ একজন যে বলতে পারবেন মুখস্থ একটু বলেন তো। কোম্পানি সেক্রেটারি সার্ভ। শারমিন আক্তার রিতা, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছি, কিন্তু গত ক্লাসে আমিও ঢাকার বাইরে ছিলাম, সরি স্যার। এর আগের ক্লাসে আমরা পড়ছি, কোম্পানি সেক্রেটারি কাকে বলে বলতে পারবেন না? স্যার এই মুহূর্তে পারছি না, সরি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, সুরাইয়া ইসলাম। সুরাইয়া ইসলাম, শুনতে পাচ্ছেন? শেখ রাসেল মিয়া, শেখ রসু মিয়া, আপনি শুনতে পাচ্ছেন? যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, একটু কাইন্ডলি ইয়ে করে দেখে দেখেন সাউন্ডটা। শুনতে পাচ্ছি স্যার। আপনি কি কে আহ, বলতে পারবেন? আহ, জি স্যার, আমি যতটুকু পারি ট্রাই করতে পারি স্যার। বলেন। The হ্যাঁ, company secretary is a critical liaison between shareholders, company shareholders, board of directors, and other stakeholders. ওকে, থ্যাংক ইউ। আরেকটু সুন্দর করে বলতে হবে, কোম্পানি সেক্রেটারি ক্রিটিক্যাল লিয়াজন মানে কি? কোম্পানি সেক্রেটারি সার্ভস এজ এ ক্রিটিক্যাল লিয়াজন। সার্ভ, কোম্পানির সেক্রেটারি Sir, সার্ভ, হ্যাঁ, sir, সে যে কাজটা প্রোভাইড করে থাকে, কি হিসেবে প্রোভাইড করে থাকে? এজ এ ক্রিটিক্যাল লিয়াজন, এজ এ ক্রিটিক্যাল critical লিয়াজন। liaison. ক্রিটিক্যাল লিয়াজন কার মধ্যে? বিটুইন দ্য Company কোম্পানি এন্ড কোম্পানি এন্ড and board ইটস of directors, বোর্ড অফ ডিরেক্টরস, shareholders, শেয়ার হোল্ডার, and আদার other stakeholders. রেগুলেটরি বডি। মেইন মেন Re- হচ্ছে এটা, re- রেগুলেটরি বডি এন্ড আদার Regulatory স্টেক body হোল্ডার। and ওকে, other stakeholders. থ্যাংক জি ইউ, স্যার। থ্যাংক ইউ। এই কথাটা অন্তত যদি না বলতে পারি আমরা একটা ক্লাস করার পরে, আমাদের
তাহলে আমি মনে করবো তো তখন কিন্তু আমার টোটাল কোম্পানি সেক্রেটারি আমি কি পড়াইছি এটা ব্যর্থ, সম্পূর্ণরূপে ব্যর্থ। আরেকজন একটু বলেন সুন্দর করে, আরেকটু সুন্দর করে বলেন, যে একটু ভালো পারবেন, যে পারেন তার কাছে কিন্তু এটা মনে হবে যে বারবার বলতেছে স্যার, এটা কিন্তু আমাদের সময় নষ্ট করতেছে, কিন্তু অনেকেই আমি দেখলাম যে অনেকেই এখনো ক্লিয়ার না, এখনো পারতেছেন না, এই জন্য আমি বলার উদ্দেশ্য। Company secretary serve as a critical liaison between the company, its board of directors, shareholder, regulatory bodies, and other stakeholders. থ্যাংক ইউ। তাহলে আপনারা যারা শুনেন নাই নতুন করে কি এখন কি বলতে পারবেন? দেখেন, জিনিসটা সহজ। আপনি যখন যে কোনো থিওরি মুখস্থ করবেন, থিওরি মুখস্থ করার পিছনে লজিক গুলা ধরে ধরে নিতে হবে। কিভাবে কোম্পানি সেক্রেটারি কাকে বলে আপনাকে বলা হচ্ছে, তাহলে কোম্পানি সেক্রেটারি সার্ভ, সে একটা মানে সে তার সেবাটা প্রোভাইড করে থাকে, সার্ভ। কোম্পানি সেক্রেটারি সার্ভস কি হিসেবে সার্ভ করে? এজ এ ক্রিটিক্যাল লিয়াজন, এজ এ ক্রিটিক্যাল লিয়াজন। তাহলে ক্রিটিক্যাল লিয়াজন করতে হলে কিছু পার্টি লাগবে, কার মধ্যে ক্রিটিক্যাল লিয়াজন? বিটুইন দ্য কোম্পানি, বিটুইন দ্য কোম্পানি, ইটস বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর কোম্পানির মধ্যে হতে পারে, আবার শেয়ার হোল্ডার্স এর মধ্যে হতে পারে, রেগুলেটরি বডিজ এর সাথে, এবং কোম্পানি, কোম্পানি কিন্তু প্রধান, কোম্পানির সাথে বোর্ড অফ ডিরেক্টরস, কোম্পানির সাথে শেয়ার হোল্ডার্স, কোম্পানির সাথে রেগুলেটরি বডি এন্ড আদার স্টেক হোল্ডার। এই হচ্ছে এটা মূল ডেফিনিশন। তাহলে কেউ কি বলতে পারবেন? যারা বলছেন যে আজকে না গত ক্লাসে ছিলেন না, তাদের মধ্যে থেকে একজন শুনতে চাচ্ছি আমি। এ কোম্পানি সেক্রেটারি সার্ভস, কি সার্ভস করে? অ্যাজ এ ক্রিটিক্যাল লিয়াজন। তার ভিতরে ক্রিটিক্যাল লিয়াজন বিটুইন দ্য কোম্পানি, ইটস বোর্ড অফ ডিরেক্টর, শেয়ার হোল্ডার, রেগুলেটরি বডি এন্ড আদার স্টেক হোল্ডার। এখন আমি যারা নতুন আসছেন আজকে তাদের মধ্যে থেকে শুনতে যাচ্ছি। সালাম আলাইকুম স্যার, স্লাইডটা হ্যাঁ সরাই বলেন। দেন, তাহলে স্লাইডটা সরাই দেন তাহলে হ্যাঁ স্লাইডটা বলেন, বলেন, ফ্লাইটে সরাই দিলাম, বলেন। company secretary serves as a critical liaison between the company, its board of directors, shareholders, regulatory bodies, and other stakeholders. থ্যাংক ইউ। তাহলে এটা ডেফিনিশন কিন্তু একটা দাড়ি কমানো ভুল হওয়ার কথা না। কারণ হচ্ছে আমি ভেঙে ভেঙে আপনাকে বলে দিচ্ছি। এক কোম্পানি সেক্রেটারি সার্ভস, কোম্পানি সেক্রেটারি সার্ভস এজ এ ক্রিটিক্যাল লিয়াজন বিটুইন দ্য কোম্পানি, ইটস বোর্ড অফ ভাইজান ডিরেক্টরস। কন্ডিশন 5 এমজি আছে নি আমি 40 আরে লিকুইডেড আছে নি 200 Its board of directors, shareholders, regulatory bodies, and other stakeholders. এখন আপনারা আরেকজন কাউকে আমি শুনতে চাচ্ছি অন্য একজনের কাছ থেকে। শারমিন আক্তার রিতা, এখন বলতে পারবেন আপনি? বলতে পারবেন না? মোহাম্মদ মহসিন? Company secretary serve as a critical liaison between the company, its board of directors, shareholder, regulatory bodies, and other stakeholders. থ্যাংক ইউ। তাহলে আমার আজকের পড়া সার্থক, শেষ। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি অন্যদিকে। দেন হচ্ছে কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন? গত ক্লাসে যারা আছেন একজন বলেন পয়েন্টগুলা। নিড অফ দ্য কোম্পানি সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি প্রয়োজনগুলা কি কি? কোম্পানি সেক্রেটারি অনেকগুলো প্রয়োজন আছে, এর মধ্যে মধ্যে প্রধান প্রধান প্রয়োজনগুলো হচ্ছে, রেসপন্সিবিলিটি গুলো কি কি? একজন বলেন। গত ক্লাসে কে ছিলেন? আব্দুল আহাদ, আপনি ছিলেন মনে হয় গত ক্লাসে। শুনতে পাচ্ছেন? কে এম ইফরান উদ্দিন। Sir, needs গুলো হচ্ছে হ্যাঁ governance বলেন। oversights,
facilitating communications, regulatory compliance, regulatory compliance, advisory rules, advisory rules, governance improvement. governance এই পাঁচটা। improvement। পাঁচটা, অন্য অন্য আরো আছে, এর ভিতরে মেইন হচ্ছে এগুলা। জি। of the company. হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম? কোম্পানি সেক্রেটারির প্রয়োজনগুলা: গভর্নেন্স ওভারসাইট, ফ্যাসিলিটি কমিউনিকেশন, রেগুলেটরি কমপ্লায়েন্স, অ্যাডভাইজারি রুল এন্ড গভর্নেন্স ইমপ্রুভমেন্ট। Improvement. দেন হচ্ছে কোম্পানি সেক্রেটারি ইম্পর্টেন্ট গুলা কি কি একজন বলেন। অনেকটাই সেম, ইম্পর্টেন্স আর নিড অনেকটাই সেম। বলেন, কি অ্যাসপেক্টস অফ দেয়ার ইম্পর্টেন্স ইনক্লুড বোর্ড অ্যাডভাইজরি, Board কর্পোরেট অর্গানাইজার, advisory, জি, corporate organizer, authorized representative, রিপ্রেজেন্টেটিভ, stockholder liaison, লিয়াজন, একটু আগে যেটা আমরা বলছি লিয়াজন ডেফিনিশনের এটা, liaison আর meeting facilitator. মিটিং ফ্যাসিলিটেটর। অন্য কেউ কি মুখস্থ বলতে পারবেন একজন? তার স্লাইডটা সরাই দেন স্যার তাদের। হ্যাঁ, সবাই দিচ্ছি, আপনি বলেন। Importance of the company secretary, board advisory, corporate organizer, or authorized representative, stakeholder liaison, meeting facilitator. থ্যাংক ইউ। আমরা অ্যাটলিস্ট পয়েন্ট গুলা লিখতে মানে বলতে পারলে আমরা কিন্তু নিজের মতো লিখতে পারবো। ঠিক আছে, পয়েন্ট যদি না জানি তাহলে লিখবো কি হবে। দেন হচ্ছে কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশন। কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশন গুলো আমরা কি বলছি? কি কি কোয়ালিফিকেশন? কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশন হচ্ছে সেই সব নলেজেবল হতে হবে। হ্যাঁ, তার ল, রুলস, রেগুলেশন, বিজনেস ল, কর্পোরেট গভর্নেন্স, এই রুলস গুলো তার জানতে হবে। এটা হলো কোয়ালিফিকেশন। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী কোম্পানি সেক্রেটারি স্পেশাল কিছু কোয়ালিফিকেশন দেওয়া আছে, সেটা হচ্ছে চার্টার্ড সেক্রেটারি, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে মানে হচ্ছে প্রেফারেবল। তাহলে এই হলো কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশন। তো কোর কোয়ালিফিকেশন গুলোর ভিতরে কি আছে? এবং কিছু কম্পিটেন্সিস থাকতে হবে, শুধু কোয়ালিফিকেশন থাকলে হবে না, তাতে কম্পিটেন্সি থাকতে হবে। আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কোয়ালিফিকেশন আর কম্পিটেন্সির পার্থক্যগুলো কি হতে পারে। কেউ কি তুমি বলতে পারবেন কোয়ালিফিকেশন আর কম্পিটেন্সির পার্থক্য? তার কোয়ালিফিকেশন হচ্ছে বুকিশ নলেজ, ভোকেশ নলেজ, সার্টিফাইড নলেজ, আপনার নলেজ হচ্ছে আপনার বাস্তবসম্মত জ্ঞান, তারপরে তার চিন্তাশীলতা, তার যে বাইরের অভিজ্ঞতা, একটা সমস্যা সমাধানের ক্ষমতা, তার ধৈর্যশীলতা, সততা, এগুলা। রাইট। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কোয়ালিফিকেশন আর কম্পিটেন্সির মধ্যে পার্থক্য। তাহলে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা কি বলছে? এ কম্প্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং অফ কর্পোরেট সিকিউরিটিজ ল। একজন কোম্পানি সেক্রেটারি কম্প্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং কর্পোরেট সিকিউরিটি ল সম্পর্কে তার যা নলেজ থাকতে হবে, অ্যাজ ওয়েল এজ দ্য অ্যাপ্লিকেবল কর্পোরেট গভর্নেন্স কোড, এবং যে কর্পোরেট গভর্নেন্স কোড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সেই কোডগুলা অ্যাপ্লিকেবলের সম্পর্কিত নলেজ থাকতে হবে। টু এবিলিটি টু মেডিটেট, ফেসিলিটেট consensus, manage the interests of the diverse stakeholders, deep knowledge of the company's business operations and industry contacts, the capability to navigate organizational bureaucracy and drive efficient decision making, strategic
foresight to identify emerging risks and provide early warnings to management. A detail-oriented, flexible, and creative mindset to handle complex governance challenge. Excellent communication skills, both verbal and written, for effective interaction with board and regulators, stakeholders. High emotional intelligence. Then হচ্ছে integrity and reputation. Integrity আমরা কাকে বলে, সেগুলো আমরা যত ক্লাস আলোচনা করেছিলাম আইফাকের 5 কোড অফ ইথিক্স। ইন্টিগ্রিটি কাকে বলে? ইন্টিগ্রিটি কি বলছিলাম গত ক্লাসে? আমরা বলছিলাম, কেউ বলতে পারবেন? অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। আইফাকের 5 কোড অফ ইথিক্স বলছিলাম, মনে আছে? ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, তারপর কি আছে? কিন্তু রেসপন্স করতেছেন না। স্যার ওই যে তার নামে কোনো মামলা থাকা যাবে না আর কি। না, সেটা না, ইন্টিগ্রিটি আইফাকে কোড অফ ইথিক্স যেটা বলছি। ইন্টিগ্রিটি মানে কি? স্যার ইন্টিগ্রিটি হচ্ছে সততা এবং স্ট্রেট ফরওয়ার্ড আর কি। স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। জি আমরা রিসেন্ট কিন্তু একটা জিনিস দেখতেছি। স্যার এবার মনে পড়ছে স্যার এবার। হ্যাঁ, ওই যে মনে করেন যে তার এমন ক্ষমতা হতে হবে যে সে চোখের সামনে দেখছে একটা অন্যায়, এখন হ্যাঁ, সে সেটা মেনে নিল না, ঠিক আছে, বাট সেটার বিরুদ্ধে হচ্ছে আবার এগেনস্টে যে অ্যাকশন নেওয়ার যে ক্ষমতা, এটাও তো হ্যাঁ, থাকতে হবে। থাকতে হবে, রাইট। যেমন রিসেন্ট আমরা দেখেন, আমরা কিন্তু গত 2-3 দিন ধরে আইসিএবি এবং আইসিএমএবি একটা ইয়ে করছিল। মানে কি বলে, তারা শুধুমাত্র আইসিএমএবি কে কিছু অডিটিং এর ক্ষেত্রে কিছু ক্ষমতা দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে একটা সংবাদ সম্মেলন করলো। এর প্রতিপক্ষে দেখলাম যে আমরা আইসিএবি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট, তারা কি করলো, একটা প্রতিবাদ করলো। প্রতিবাদ করতে গিয়ে ওখানে বিভিন্ন কোশ্চেনের এগেনস্টে তারা এক পর্যায়ে একটা একটা উত্তর দিল যে তাদের হাত পা বাঁধা ছিল, এই জন্য তারা সঠিক রিপোর্ট দিতে পারে নাই। তাহলে কি আইফাকের কোড অফ ইথিক্স অনুযায়ী প্রফেশনালিজম তারা কি করলো? ব্রিজ করলো, প্রফেশনালিজম দেখাইতে পারলো না। কারণ প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট এজ অডিটর হিসাবে সে কারো ভয়ে সে রিপোর্ট ভুল দিবে, রিপোর্ট সঠিক দিবে না, এই কথা একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টের মুখ থেকে আসতে পারে না। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রিটি তার প্রবলেম হয়ে গেল। এজ এ প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট ইউ শুড বি শোন all of the 5 fundamentals ethics of the IFAC। আইফাকের 5টা যে ফান্ডামেন্টাল ইথিক্স, সেটা আপনাকে অবশ্যই ধারণ করতে হবে। এখন আপনি যদি কি বলছেন যে আমরা বাংলাদেশ ব্যাংকের চাপের কারণে আমরা সঠিক রিপোর্ট দিতে পারি নাই, তো এই কথা কখনোই আপনার এই অর্থনীতিবিদ অথবা এই দেশের সোসাইটি কখনো এটা মেনে নিবে না। আপনার রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করে, সুতরাং আপনাকে সঠিক রিপোর্ট দিতেই হবে। ইফ ইউ আর নট এবল টু provide accurate report, you should be rain out from this। আপনি সেখান থেকে অবশ্যই আপনি সরে যেতে হবে। আপনি বলতে পারবেন না যে না, আমি চাপের কারণে দেই নাই। ঠিক আছে, স্যার এটা নিয়ে সুতরাং আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল, হ্যাঁ যেটা হলো বলেন। এখানে দেখলাম যে স্যার ওনারা একটা ব্লেম করলো যে আইসিএমএবি আইপ্যাকের সদস্য না। হুম, এটা কি স্যার সঠিক কোনো না, এটা সঠিক তো, টোটালি সঠিক না। না, এটা ওরা বলছে অন্য কথা। ওরা বলছে আইসিএমএবি আইফাকের ফাউন্ডার মেম্বার না, সদস্য নয় বলে না, কিন্তু ফাউন্ডার এখানে তো সদস্য ওনারা বলেন যে আইপ্যাকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আইসিএমএবির দাবিটি সঠিক নয়। 100% সঠিক। আবার তা আপনি ওনারা বলে যে আইফাকের বাংলাদেশে আইফাকের শুধুমাত্র, ওয়েবসাইটে ঢুকে আইফাকের ওয়েবসাইটে ঢুকে দেখেন যে আইসিএমবি আইফাকের সদস্য কিনা। ওনারা দিল বাংলাদেশে বাংলাদেশ থেকে কেবলমাত্র আইসিএবি শুধু আইপ্যাকের প্রতিষ্ঠাতা সদস্য।
এটা এটা ভুল কথা। এটা না, তারা কথাটা ঘুরে বলছে, সাধারণ মানুষ হয়তো এটা উল্টা বুঝতে পারে। তারা বলছে ফাউন্ডার সদস্য না। তো এটা প্রথম আলো পত্রিকাতে এটা হ্যাঁ, দেখলাম। ফাউন্ডার সদস্য না, ঠিক আছে, এটা বলছে। তো এটাও সঠিক না, ফাউন্ডার সদস্যই বাংলাদেশ থেকে একসাথে আইসিএমইবি আইসিএবি আইফাকের মেম্বার হয়, ঠিক আছে। এবং আইফাকের মেম্বার তো অবশ্যই, এবং একসাথেরই মেম্বার, ফাউন্ডার মেম্বারই। এটা তো এটার প্রতিবাদে আইসিএমইবি আবার কিন্তু প্রতিবাদ দিচ্ছে। তারা এই তথ্য তারা দিচ্ছে, এটা কিন্তু তারা দিতে পারে না। আইসিএমইবি এটা প্রতিবাদ বুঝছি, জানাইছে। আমি এই কোশ্চেনটা একবার করবো ভাবছিলাম, পরে হ্যাঁ, ভাবলাম করাটা কি ঠিক হবে কিনা। না তারপরে সমস্যা দেখলাম নাই। যে আপনি এই টপিকটা নিয়ে আসেন। এগুলা তো আপনার অ্যাকচুয়ালি এই ঘটনাগুলা কিন্তু আইসিএবি নিজেরাই, তারা এটা সরাসরি নিজেদের কাঁধে নিয়ে গেছে। আসলে এটা কিন্তু আইসিএবি কিন্তু আইসিএবি কে বলে নাই। আইসিএমইবি যেটা বলছিল, বলছিল যে অডিটিং এর উপর যদি আইসিএমইবি কে ইনক্লুড করা হয় তাহলে অডিটিং এর স্ট্যান্ডার্ডটা আরো ভালো হবে। আইসিএবি তারা স্ট্যাটিউটরি অডিটর, এটাও কিন্তু আমাদের মিসলিড করছে আইসিএবি। আইসিএবি বলতেছে আইসিএমইবি স্ট্যাটিউটরি অডিটের দাবি করে, অ্যাকচুয়ালি আইসিএমইবি তারা কিন্তু স্ট্যাটিউটরি অডিটের দাবি করে নাই। এর বাধ্যবাধকতা অডিটর হিসাবে কিন্তু তারাই থাকবে। আইসিএমইবি যেটা দাবি করেছিল হচ্ছে নির্দিষ্ট কিছু সেগমেন্ট অনুযায়ী 5 কোটি এর নিচে অথবা এসএমই বা এই সেক্টর গুলাকে ট্যাক্স পারপাসে যে যে কোম্পানিগুলো ব্যবহৃত হয় সেখানকার অডিটিং এ আইসিএমইবি কে ইনক্লুড করার জন্য। এবং সেটা আপনার আই আই ইয়েতে এফআরসি তেও কিন্তু সেগুলো উল্লেখ করা আছে, যেহেতু তারা করতে পারবে। এটা শুধুমাত্র কোম্পানি আইনে যদি জয়েন করা হয় অথবা যদি বাজেটে ইনক্লুড করা হয় তাহলে আইসিএমইবি করতে পারে। এই ওনার কথাগুলোই আবার তারা আরেকটা উল্লেখ দেখা করছে। যাচ্ছে, স্যার ওনারা এতদিন আরেকটা পরে এসে দেখেছে যে কেন স্যার আমাদের এগুলো কোনো, উঠতেছে? স্যার এটা তো অনেক দিনের তারা এতদিন পরে কেন আমাদের এই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে? এতদিন প্রবলেম না, এটা এটা মানে এটা হচ্ছে মানে আইসিএমইবি তার যে স্কুপ আছে, দেশের যে অর্থনীতি অনেক বড় হচ্ছে, জি স্যার, সেই অর্থনীতির সাথে আইসিএমইবি যুক্ত সংশ্লিষ্ট হতে হতে চাচ্ছে। চায়, সংশ্লিষ্ট হ্যাঁ, হতে চাচ্ছে। এটা এরকম না যে এটা মানে আগের ইস্যু বা এখন কেন এটা নিয়ে এটা এটা কিন্তু আইসিএবি কে ইন্ডিকেট করা হয় নাই। ইন্ডিকেট করা হয়েছে গভর্নমেন্টকে, যে আমরা আমাদেরকে এই সুযোগগুলা যদি দেয় তাহলে দেওয়া হোক, অডিটিং এর স্ট্যান্ডার্ড গুলো আরো ডেভেলপ হবে, অডিটিং আরো বেড়ে ভালো যাবে। হবে, ভালো হবে। জি স্যার, এই জি জন্য স্যার। আপনার ডে বাই ডে যখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আপনার হবেই। এক সময় আপনার বাংলাদেশে কোম্পানি ছিল হয়তো বা 500, এখন কোম্পানি হয়েছে তা 6 লাখ। সুতরাং এখন তো ডিমান্ড হইতেই পারে। এই হতেই হলো, পারে, জি স্যার। হইতেই পারে, এই হলো এটা নিয়ে বিতর্কিত। কিন্তু ওনারা যেহেতু ওনাদের একছত্র ক্ষমতা রাখতে ওনারা চায় জি না স্যার। এখানে বিকল্প কিছু আসুক, এই জন্যই আসলে ওরা এটার সরাসরি আইসিএমইবির বিরুদ্ধে আবার তারা প্রতিবাদ করলো। ঠিক আছে, এই হলো মূল মূল আচ্ছা আচ্ছা, ওনারা তো বিষয়। আবার দেখলাম যে এফআর এর বুঝতে একটা পারছি স্যার। ধারা কিন্তু অনুযায়ী প্রতিবাদ উল্লেখ করে কিন্তু দিল যে প্রতিবাদ করতে গিয়ে তারা নিজের আইসিএমএবি তে নিজের কোনো, ওই কেঁচু করতে সাপ যেভাবে চলে আসে, ওরা নিজের স্টেটমেন্ট নিজেই ওরা ধরা খেয়ে গেছে। ওরা কিন্তু এখন একদম ফেক হয়ে গেল। ওরা নিজেরাই বলছে যে আমরা চাপের কারণে সঠিক তথ্য দিতে পারি নাই, সঠিক রিপোর্ট দিতে পারি নাই। তাহলে তার মানে তো আইসিএমইবির তথ্য সঠিক। তার মানে আইসিএমইবির যে দাবি সে দাবি সরকার মেনে নেওয়া উচিত আমি মনে করি, এবং আলটিমেটলি আশা করি মেনে নিবে। এটা হয়তো বা ওই পর্যায়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে? ওকে, তাহলে আমরা বলছি যে যে একজন কোম্পানি সেক্টরে অবশ্যই সে তার ইন্টিগ্রিটি শো করতে হবে এবং তার রিপুটেশন ভালো থাকতে হবে। ইন্টিগ্রিটি মানে হচ্ছে অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। আপনি অনেস্ট থাকবেন এবং সে অনেস্টিটা আপনি শো করতে হবে, কাউকে ভয় পাইলে হবে না, স্ট্রেট ফরওয়ার্ড। যেন আমরা আলোচনা করেছিলাম কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। কোম্পানি সেক্রেটারি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে? কোম্পানি সেক্রেটারি কে অ্যাপয়েন্টমেন্ট করে থাকে বলেন তো? গত ক্লাসে আমরা আলোচনা করছি। বোর্ড অফ ডাইরেক্টর। Right, board of director. Okay, ultimately responsibility board of director report. Board of directors will appoint the company secretary as well as outline all of the responsibility of the company secretary. Company secretary কে রিটেন তাকে আউটলাইন করে দিবে তার কি কি কর্তব্য, তার কি কি কাজ করতে হবে।
যদিও কোম্পানির চার্টার অথবা কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে কোম্পানি থেকে কি কি করবে, তারপরেও বোর্ড অফ ডিরেক্টর কি করবে সেগুলা তাকে স্পেসিফিক করে দিবে। কোম্পানি সেক্রেটারির রিমুনারেশন, টার্মিনেশন, হ্যাঁ, এগুলো সব কে করবে? বোর্ড করবে, বোর্ড অফ ডিরেক্টর। ওকে, এটা ইন্ডিভিজুয়ালি কোম্পানির এইচআর করতে পারবে না, কোনো সে এমডির কাছে রেসপন্সিবল না, সে বোর্ডের কাছে রেসপন্সিবল। এখন অ্যাপয়েন্টমেন্টের কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি কি কাজ করা হয়? প্রথম হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। সাধারণ যে রকম অ্যাপয়েন্টমেন্ট করা হয় কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে সেরকম ভাবে তার ক্যান্ডিডেটের ইনফরমেশন গুলা নেওয়া হয়। ক্যান্ডিডেট ইনফরমেশন কি কি থাকে? ক্যান্ডিডেট ইনফরমেশনের ভিতরে থাকে এডুকেশন কোয়ালিফিকেশন, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এফিলিয়েশনস, ডিক্লারেশন ওনার শেয়ার ওনারশিপ, ডিক্লারেশন নন কনভিকশন, এনি আদার রিলিভেন্ট পার্সোনাল প্রফেশনাল সার্কামস্টেন্স। এটা বলতে পারবেন কে কে? কেউ একদিন বলেন তো ক্যান্ডিডেট ইনফরমেশন গুলা কি কি? ক্যান্ডিডেট বলতে এখানে কোম্পানি educational সেক্রেটারি। qualification, হ্যাঁ, yes, sir, educational qualification, employment history, and affiliation, details of share ownership, a declaration of non-conviction. এনি আদার রিলেভেন্ট পার্সোনাল প্রফেশনাল সার্কামস্টেন্স যার যার যদি প্রয়োজন হয় সেগুলো দেওয়া আছে, ইনফরমেশন লিখবে এবং এই ইনফরমেশন নিয়ে বোর্ড সেগুলো অ্যাসেসমেন্ট করবে, প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। দেন অ্যাসেসমেন্ট করে বোর্ড করে তার সাথে একটা কন্ট্রাক্ট করবে কোম্পানি সেক্রেটারির সাথে। আগে বলা হচ্ছে যে কন্ট্রাক্ট, তার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি সেক্রেটারি। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে কি থাকে? আপনার সাথে যখন কোনো এমপ্লয়ারের কন্ট্রাক্ট হবে সেখানেও এই জিনিসগুলোই থাকে, আপনার রুলস এন্ড রেসপন্সিবিলিটি ঠিক একই রকম কোম্পানি সেক্টরের ক্ষেত্রেও যেই জিনিসগুলা থাকে কোম্পানি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের রুলস এন্ড রেসপন্সিবিলিটি, তার রিমুনারেশন কত হবে, তাকে কি কি বেনিফিট দেওয়া হবে, টার্মস অফ অ্যাপয়েন্টমেন্ট, তাকে কোন কোন টার্মসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, তার ডিউটি কি, রাইটস কি, রিপোর্টিং স্ট্রাকচার, কার কাছে কিভাবে রিপোর্ট করবে, এই সব তথ্যগুলা এই কোম্পানি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে উল্লেখ করা হবে। এবং তাকে সাধারণত ফুল টাইম বেসিসে নেওয়া হয়ে থাকে, হ্যাঁ, এবং আলটিমেটলি তাকে যে নিয়োগ দিবে সেটা বোর্ড চেয়ারম্যান সেখানে সই করবে। দেন হচ্ছে এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারির জন্য একটা স্পেশাল অফিস সেট করতে হবে। এটা কেন বলা হয়েছে এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি বলতে আমরা কি বুঝি বলেন তো? অফিস তো সবারই দিতে হয়, আপনাকে নিয়োগ দিলে তো অফিস দিবে, কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে অফিস বলা হয়েছে কেন? এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি কেন বলা হচ্ছে? শেয়ার হোল্ডারদের সাথে কমিউনিকেশন করবে, না, এটা না, আমি বোর্ড এটা জানতে কমিটি। চাচ্ছি না, এটা জানতে চাচ্ছি না। এস্টাবলিশিং দ্য অফিস বলতে কি বোঝানো হচ্ছে? অফিস বলতে এখানে বোঝানো হচ্ছে কোম্পানি আপনাকে যখন নিয়োগ দিবে বা ইন্ডিভিজুয়ালি কাউকে নিয়োগ দিবে তার অ্যাসিস্ট্যান্ট দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু কোম্পানি সেক্রেটারি কে কি করতে হবে? একটা অফিস দিতে হবে। সে অফিসে কি থাকবে? তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, কোয়ালিফাইড অ্যাসিস্ট্যান্ট থাকবে, তার অনেক স্টাফ থাকবে, ঠিক আছে? একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্টলি একটা অফিস দিতে হবে। সে অফিসে 2 জন 4 জন 5 জন কোম্পানির কার্যক্রমের উপর ভিত্তি করে সেখানে অ্যাসিস্ট্যান্ট দিতে হবে, সাথে তাকে, হ্যাঁ, সেই ফেসিলিটি গুলা দিতে হবে। যদি না দেয় তাহলে কোম্পানি সেক্রেটারি কি করতে পারবে না? শেয়ার হোল্ডারদের সাথে কমিউনিকেশন করতে পারবে না, বোর্ড এবং কমিটি লজিস্টিক যেগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবে না, কর্পোরেট ফাইলিংস এন্ড ডকুমেন্টেশন গুলো সঠিকভাবে করতে পারবে না, গভর্নেন্স যে কমপ্লায়েন্স রিপোর্টিং গুলো সঠিকভাবে করতে পারবে না। তাহলে এই সবগুলো সঠিকভাবে করার জন্য, হ্যাঁ, একজন কোম্পানি সেক্রেটারিকে কি করতে হবে? এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি। ক্লিয়ার? কেন স্পেসিফিক বলা হয়েছে? কেন এস্টাবলিশিং দ্য অফিস কেন বলা হয়েছে? কারণ তাকে একা কাজ করার সুযোগ দিলে হবে না, তার আন্ডারে একটা ইন্ডিপেন্ডেন্টলি সেপারেটলি একটা ডিপার্টমেন্ট অথবা একটা অফিস দিতে হবে। সেখানে কোয়ালিফাইড অ্যাসিস্ট্যান্ট তার লাগবে, শুধু অ্যাসিস্ট্যান্ট দিলে হবে না, যে এই কাজগুলো করতে পারে এরকম লোক নিয়োগ দিতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। দেন হলো আমরা জেনারেল প্রভিশন গুলো আমরা বলছি, কোম্পানি সেক্রেটারি সাধারণত কি 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 করে থাকে, কর্পোরেট গভর্নেন্স কোডে এগুলো বলা হয়েছে, এগুলোতে আমরা যাচ্ছি না। হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স এর ক্ষেত্রে কি কি কাজ করে থাকে সেগুলা, কন্ট্রিবিউশন কি, কন্ট্রিবিউশন ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশন করে থাকে, কমপ্লায়েন্স করে থাকে, দেন কন্টিনিউয়াস রিভিউ ইমপ্রুভমেন্ট করে থাকে। এখানে আমরা বলছি লিগ্যাল এবং অর্গানাইজেশনাল সাপোর্ট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর।
বোর্ড অফ ডিরেক্টরদের কোম্পানি সেক্রেটারি লিগ্যাল এবং অর্গানাইজেশনাল সাপোর্ট দিয়ে থাকে। সেটা কি কি হতে পারে? গভর্নেন্স সাপোর্ট। গভর্নেন্স সাপোর্টের আন্ডারে আমরা বলছি এখানে চারটা পয়েন্টের গভর্নেন্স অ্যাডভাইজারি টু দ্য চেয়ারম্যান, এনশিওরিং হাই কোয়ালিটি ইনফরমেশন ফ্লো, ডিরেক্টর ইন্ডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ। এই চারটা পয়েন্ট এখানে বলা হচ্ছে। একজন বলেন তো গভর্নেন্স সাপোর্টের আন্ডারে পয়েন্টগুলো বলেন তো। একজন কোম্পানি সেক্রেটারি বোর্ডকে কি কি কাজ করে থাকে? গভর্নেন্স সাপোর্ট দিয়ে থাকে। এই গভর্নেন্স সাপোর্টের আন্ডারে কি কি হতে পারে? Governance advisory to the chairman, ensuring high quality information flow, uh, director induction and development, periodic government review. ওকে, থ্যাংক ইউ। তাহলে একজন আরেকজন বলেন, তাহলে আমরা কি বলছি? গভর্নেন্স সাপোর্টের আন্ডারে গভর্নেন্স অ্যাডভাইজারি টু দ্য চেয়ারম্যান। এই গভর্নেন্স অ্যাডভাইজারি টু দ্য চেয়ারম্যান বলতে আমরা কি বুঝি? পজিশনে স্যার হচ্ছে গভর্নেন্সটা ঠিকভাবে ফলো করা হচ্ছে কিনা সেটা হচ্ছে চেয়ারম্যানকে উনি অ্যাডভাইজার হিসাবে কাজ সরাসরি করবে সরাসরি চেয়ারম্যান রিপোর্ট করবে, রিপোর্ট করবে রিপোর্ট সরাসরি। করবে রাইট, হ্যাঁ রিপোর্ট করবে। গুড। মানে অ্যাডভাইজারি মানে আমরা বুঝি, অ্যাডভাইজারি মানে কি? পক্ষে, মানে আপনাকে সহায়তা করা। তো চেয়ারম্যান যেন আচ্ছা সব তথ্য পায়, সেই জন্য কোনো তথ্য যেন তার লোকায়িত না থাকে, দেখে বলছে অ্যাজ এ অ্যাডভাইজারি হিসাবে। দেন বলছে এনশিওরিং হাই কোয়ালিটি ইনফরমেশন ফ্লো। এটা কি বোঝাচ্ছে? এটা মানে ইনফরমেশন যেটা দিবে সেটা হচ্ছে তার ভিতরে ফুললি ডিসক্লোজার হতে হবে, কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে না, এবং সেটাকে কোয়ালিটি ইনফরমেশন নিশ্চিত করা আর কি। এখন কোয়ালিটি ইনফরমেশন কাকে বলা হয়? এখানে বলছে হাই কোয়ালিটি ইনফরমেশন। হাই হাই কোয়ালিটি কোয়ালিটি বলতেছে ইনফরমেশন বলা হয় তখনই যখন সেটা একুরেট থাকে, টাইমলি থাকে এবং সঠিকভাবে প্রেজেন্টেশন করা হয়, তখন তাকে বলা হয় হাই কোয়ালিটি ইনফরমেশন। তিনটা কন্ডিশন এখানে: একুরেট, টাইমলি, টাইম আর ওয়েল প্রেজেন্টেড। প্রেজেন্টিং। ক্লিয়ার? যেমন মনে করেন আপনি আপনার এখন এই যে এই একটু আগে আমি যেটা বললাম যে আইসিএবি নিয়ে তথ্য তথ্য আপনি দিচ্ছেন। এখন তারা একটা তথ্য দিল, এই তথ্যটা এই মুহূর্তে, এই তথ্যটা যেটা দিবে সেটা একুরেট হতে হবে। আবার যখন আপনি প্রেস ব্রিফিং এ বসছেন, তখন আপনার যে তথ্যটা দরকার ঠিক তখন দিতে হবে। আইসা যদি আপনি আইসিএমএ প্রেসিডেন্ট যদি তার অফিসে আইসা পরে যদি মনে করে আরে এটা তো এই তথ্যটা তো এটা তো এখন বলা যায়, এটা তখন বললে হবে না। এটা তো যখন প্রেস ব্রিফিং এ বসছেন তখনই বলতে হবে। দিস ইজ কল টাইমলি। ঠিক আছে? যখন যে ইনফরমেশন দরকার তখন ওই সময়ে বলতে হবে, এবং ওয়েল প্রেজেন্টেড, এবং সেটা সঠিকভাবে বলতে হবে, মানে প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। যেমন আইসিএবি টাটা ইনস্টিটিউট যেটা করছে, তারা বলে দিছে কি, তার প্রেজেন্টেশনের কারণে তারা হাইরা গেছে। তারা বলছে যে আমরা তার নথির কারণে, চাপের কারণে আমরা বাংলাদেশ ব্যাংক এটার জন্য দায়ী। এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী, এই যে তার দেশের ঋণ ঋণ খেলাপির জন্য। কারণ বাংলাদেশ ব্যাংকের চাপের কারণে আমরা সঠিক রিপোর্ট দিতে পারিনি। তাহলে বাংলাদেশ ব্যাংক তা কিন্তু আইসিবি যারা এক্সটার্নাল অডিটর তাদেরও আবার রেগুলেটর, সুতরাং তার সাথে তা একটা কনফ্লিক্ট, আরেকটা কনফ্লিক্টের সাথে তারা জড়িয়ে গেল। সুতরাং এরকম প্রেজেন্টেশন দেওয়া যাবে না। দিস ইজ কল এনশিওরিং হাই কোয়ালিটি ইনফরমেশন ফ্লো। ক্লিয়ার? জি স্যার। নেক্সট হচ্ছে ডিরেক্টর ইন্ডাকশন এন্ড ডেভেলপমেন্ট। এটা বলতে আমরা কি বুঝছি? ওই ডাইরেক্টর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট অ্যালাইনমেন্ট। মানে ডাইরেক্টর থেকে নতুন করে নতুন একজন ডিরেক্টর আসলো, তাকে অনেক কিছু শিখাই দিতে হয়, ট্রেনিং বা অ্যালাইনমেন্ট বা ডেভেলপমেন্ট বা ইভালুয়েশন বা এক্সিস্টিং ডিরেক্টর আছে, নতুন একটা সার্কুলার হলো, নতুন একটা রুলস হলো, নতুন কোম্পানি আইন হলো, ট্যাক্সের নতুন আইন আসলো, সেই জিনিসটা ওই ডিরেক্টরদেরকে ডেভেলপ করে রাখতে হবে। দিস ইজ কল ডিরেক্টর ইন্ডাকশন এন্ড ডেভেলপমেন্ট। পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ, এটা কি? আমরা একটু হোল্ড করি।
আমার বয়স তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, কিন্তু শোনা যাচ্ছে না। আর কি বুঝতে পারবেন? ওকে, দেন হলো পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ। এটা বলতে আমরা কি বুঝছি পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ? আপনার বয়সটা ক্লিয়ারলি আসছে না, শোনা যাচ্ছে না। স্যার সাউন্ড কম না আসতেছে। পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ বলতে আমরা কি বুঝছি? আপনার সাউন্ডটা একটু এখন ঠিক আছে না সাউন্ড? কিছুটা। জি স্যার, জি স্যার, ঠিক আছে এখন স্যার। হ্যাঁ, পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ বলতে আমরা কি বুঝছি? এটা হচ্ছে চেয়ারম্যানের সাথে কোলাবোরেশন করে, মানে নির্দিষ্ট সময় পর পর পিরিয়ডিক্যালি আপনার এখানে কি পরিমাণ বোর্ডের প্রসেসগুলা কাজগুলা কি সঠিক হচ্ছে কিনা, গভর্নেন্স মেকানিজম কি আছে, এবং সেগুলা ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় এই নিয়ে পিরিয়ডিক্যালি রিপোর্ট করতে হবে। দিস ইজ কল পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ। দেন হলো একটা হচ্ছে, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে গভর্নেন্স সাপোর্ট হিসাবে এই চারটা কাজ করে থাকে, গভর্নেন্স সাপোর্ট হিসাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লিগেল অ্যান্ড প্রসিডিউরাল কমপ্লায়েন্স হিসাবে কি কোম্পানি থেকে কাজ করে থাকে। লিগেল অ্যান্ড প্রসিডিউরাল কমপ্লায়েন্স এর আন্ডারে কি আছে? ইন্টারপ্রিটেশন অফ লিগেল অ্যান্ড কর্পোরেট ডকুমেন্ট, ইন্টারপ্রিটেশন অফ লিগেল অ্যান্ড কর্পোরেট ডকুমেন্ট, লিগেল এবং কর্পোরেট ডকুমেন্টস গুলা মানে কি মিনিং করতেছে সেগুলো ইন্টারপ্রিট করা। ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফ্যামিলিয়ারাইজেশন, যে ইনফরমেশন গুলো আছে সেগুলা সঠিক সময়ে মানে অ্যাক্সেসিবিলিটি যেন হতে পারে এবং সেগুলা সবাই যেন বুঝে, ফ্যামিলিয়ারাইজেশন করে করা। দেন হচ্ছে কন্ডাক্টিং ইন্ডাকশন ট্রেনিং, নতুন নতুন ট্রেনিং এর আয়োজন করা। মিটিং প্রসিডিউরাল কমপ্লায়েন্স, এবং প্রসিডিউরাল যে কমপ্লায়েন্স আছে সেগুলা সম্পর্কে মিটিং করা। এটা হচ্ছে লিগ্যাল এবং প্রসিডিউরাল কমপ্লায়েন্স। এই কাজগুলো কিন্তু লিগ্যাল আইন অনুযায়ী সে কাজগুলো করতে হবে কোম্পানি সেক্রেটারি। হ্যাঁ, কোনো লিগ্যাল এবং কর্পোরেট যে ডকুমেন্টস আছে সেগুলা ক্লারিফিকেশন দরকার হলে এবং সেগুলা ইন্টারপ্রিটেশন কি হবে সেই অনুযায়ী সেগুলা বুঝিয়ে দিতে হবে বোর্ড অফ ডিরেক্টরকে। এবং ইনফরমেশন অ্যাসিস্ট ডিরেক্টর ইন অ্যাসেসিং corporate information and familiarization them with key corporate documents. একটু আগে আমরা বলছি কন্ডাক্টিং ইন্ডাকশন ট্রেনিং, নতুন নতুন জিনিস আসছে, নতুন ডিরেক্টর আসছে, সেই নতুন ডিরেক্টরকে নতুন ভাবে তাকে ইন্ডাকশন দিতে হবে। দেন মিটিং প্রসিডিউর কমপ্লায়েন্স, মিটিং যখন যেভাবে হয় সেই অনুযায়ী বোর্ড মাইনটস এবং আগে নোটিশ দিতে হবে, সেই জিনিসগুলা প্রসিডিউরগুলো কমপ্লায়েন্স করতে হবে। এখন স্পেশাল হচ্ছে ডিরেক্টর ইন্ডাকশন ডেভেলপমেন্ট কিভাবে করা হয়। ডিরেক্টর ইন্ডাকশন ডেভেলপমেন্ট কিভাবে করা হয়? নতুন প্রোগ্রাম নতুন করে তাকে দেওয়া হয়, নতুন ডিরেক্টর আসে তাকে সেই অনুযায়ী নলেজ দেওয়া হয়। দেন গভর্নেন্স ইভালুয়েশন এন্ড ইমপ্রুভমেন্ট, গভর্নেন্স ইভালুয়েশন এন্ড ইমপ্রুভমেন্ট আন্ডার হচ্ছে জয়েন্ট রিভিউ উইথ চেয়ারম্যানের সাথে কোম্পানি সেক্রেটারি যৌথভাবে এই কাজগুলো করে থাকে। বোর্ড ইফেক্টিভ হয়েছে কিনা, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কি, অপরচুনিটি অ্যানাউন্সমেন্ট, নিউ গভর্নেন্স ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা, তারপর বোর্ড মিটিং, কমপ্লায়েন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সাপোর্ট সার্ভিস, এই কাজগুলো সাধারণত হ্যাঁ কোম্পানি সেক্রেটারি করে থাকে। এগুলা লিগেল অ্যান্ড কমপ্লায়েন্স ইস্যুতে এই কাজগুলা করে থাকে। দেন হচ্ছে কোম্পানি সেক্রেটারি অর্গানাইজিং মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, কোম্পানি সেক্রেটারি বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং অর্গানাইজ করে থাকেন। সেটা কিভাবে করে? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অর্গানাইজিং কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর যখন কোনো একটা বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং হবে, সেই মিটিং গুলা কিভাবে মিটিং গুলা হবে
সেগুলো অর্গানাইজ করে থাকে। সেই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং কি কি হতে পারে? বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং হতে পারে বোর্ড মিটিং, হতে পারে অ্যানুয়াল জেনারেল মিটিং, হতে পারে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং, এক্সট্রা জেনারেল মিটিং, এবং আদার্স আদার্স যতগুলা মিটিং আছে বোর্ড অফ ডিরেক্টরস যে কমিটি, সে কমিটির মিটিং সবগুলাই কি করতে হবে? কোম্পানি সেক্রেটারি অর্গানাইজ করে থাকে। এখন অর্গানাইজ করতে গেলে কিছু কাজ আছে, প্রি মিটিং রেসপন্সিবিলিটি। মিটিং এর আগে কিছু কাজ আছে, মিটিং এর মধ্যে কিছু কাজ আছে, মিটিং এর পরেও কিছু কাজ আছে। সেই পয়েন্টগুলোকে এখানে আমরা দেখেছি যে এগুলো কোম্পানি সেক্রেটারি কিভাবে মিটিং গুলো অর্গানাইজ করে থাকে। প্রি মিটিং রেসপন্সিবিলিটি কি? কোনো একটা মিটিং করতে গেলে সে বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং বলেন, তারপর বোর্ড অফ ডিরেক্টরসদের যে অনেকগুলো কমিটি থাকে সেই কমিটির মিটিং, এজিএম, ইজিএম, যেগুলোই করুক না কেন সেখানে এজেন্ডা প্রিপারেশন লাগে। প্রি মিটিং রেসপন্সিবিলিটির ভিতরে এজেন্ডা প্রিপারেশন। এই এজেন্ডা প্রিপারেশনের ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি সে নিজের মতো এজেন্ডা প্রিপারেশন করলে হবে না, চেয়ারম্যানের সাথে কোলাবোরেট করে সে ড্রাফটিং করবে, আলটিমেটলি চেয়ারম্যান সেগুলো ফাইনালাইজ করবে। তাহলে এই এজেন্ডা প্রিপারেশন, দেন হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ব্রিফিং ম্যাটেরিয়ালস। কোনো ম্যাটেরিয়াল যদি এই মিটিং এ দরকার হয় সেই মিটিং এর ম্যাটেরিয়াল গুলো সে তৈরি করে রাখবে এবং সেই অনুযায়ী সে ব্রিফ করে রাখবে। হ্যাঁ, দেন হচ্ছে কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন। এখন আপনি এজেন্ডা তৈরি করে রাখলেন, আপনার কাছে রাখলেই হবে না, সেগুলা নোটিশ দিতে হবে, মিটিং গুলা নোটিশ দিতে হবে, নোটিশ অফ মিটিং। কমিউনিকেশন কোঅর্ডিনেশন আন্ডার হচ্ছে নোটিশ অফ মিটিং। দেন হচ্ছে ইন্টার মিটিং কমিউনিকেশন। মিটিং এর মধ্যেও অনেকগুলা কমিউনিকেট করতে হয়। হ্যাঁ, কোনো একটা ডকুমেন্ট দরকার, চেয়ারম্যান অন্য বোর্ড অফ মেম্বারদের দরকার, তখন ওই অনুযায়ী তখনও এই ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হয়। প্রসিডিউরাল কমপ্লায়েন্স। এখন থার্ড পয়েন্ট হচ্ছে এই কোম্পানি সেক্রেটারি যে কমপ্লায়েন্স গুলা, প্রসিডিউর গুলা ফলো করতে হয়। এবং প্রসিডিউর যদি ঠিক না থাকে, চেয়ারম্যান হয়তো অনেক সময় এগুলো জিনিস খেয়াল রাখে না, রাখতে পারে না, কিন্তু কোম্পানি সেক্রেটারি সেগুলো রাখতে হবে। অ্যাডহারেন্স টু প্রসিডিউরের আন্ডারে যেমন আছে হচ্ছে কোরাম, কোরাম ফুলফিল হতে হবে, ভোটিং প্রসিডিউরটা ঠিক থাকতে হবে, ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। দিস ইজ কল প্রসিডিউরাল কমপ্লায়েন্স, অ্যাডহারেন্স টু প্রসিডিউরস। ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিং, এগুলো হচ্ছে পোস্ট মিটিং রেসপন্সিবিলিটি। মাইনরস অফ মিটিং, মিটিং এর একটা মাইনরস তৈরি করতে হবে, মিটিং এর মাইনরস তৈরি করতে হবে এবং সে ড্রাফটিং করে সেটা বোর্ডের চেয়ারম্যানের সাথে কোলাবোরেশন করে সে মাইনরসটা তৈরি করে থাকেন এবং সেগুলা প্রিজার্ভ করে থাকেন, আর্কাইভে রাখেন। সেই মাইনরস গুলা কিন্তু আপনার যে কোনো 5 বছর 7 বছর আগের মাইনরসও চাইতে পারে, সেগুলো আর্কাইভে রাখতে হবে। এই হলো একটা একজন কোম্পানি সেক্রেটারি সে মিটিং গুলো অর্গানাইজ করে থাকেন কিভাবে। তাহলে এখানে আমরা পাইলাম এখানে চারটা: প্রি মিটিং রেসপন্সিবিলিটি, কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন, প্রসিডিউরাল কমপ্লায়েন্স, ডকুমেন্টেশন এন্ড রেকর্ড কিপিং। 4টা পয়েন্ট আবার বলতেছি: প্রি মিটিং রেসপন্সিবিলিটি, কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন, প্রসিডিউরাল কমপ্লায়েন্স, দেন ডকুমেন্টেশন এন্ড রেকর্ড কিপিং। প্রি মিটিং এর রেসপন্সিবিলিটি আন্ডারে কি আছে? এজেন্ডা প্রিপারেশন, প্রেজেন্টেশন এন্ড ব্রিফিং ম্যাটেরিয়ালস। কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন আন্ডারে আছে নোটিশ অফ মিটিং, ইন্টার মিটিং কমিউনিকেশন। আর প্রসিডিউর কমপ্লায়েন্সে মেইনলি হচ্ছে অ্যাডহারেন্স টু প্রসিডিউর ইনক্লুডিং কোরাম, ভোটিং প্রসিডিউর, ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড। ডকুমেন্টেশন এন্ড রেকর্ড কিপিং এর আন্ডারে হচ্ছে মাইনরস অফ মিটিং। মেইনলি এই মাইনরস অফ মিটিং এর দুইটা কাজ, একটা হচ্ছে ড্রাফটিং করা, দ্বিতীয় কাজ হচ্ছে আর্কাইভ করে রাখা। কেউ একজন বলেন, শেয়ার করেন, তাহলে আমরা আবার আবার এটা রিভিউ হবে। মিটিং অর্গানাইজিং এর ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারির ভূমিকা কি? প্রি মিটিং রেসপন্সিবিলিটিস এর মধ্যে আছে হচ্ছে এজেন্ডা প্রিপারেশন, প্রেজেন্টেশন এন্ড ব্রিফিং ম্যাটেরিয়ালস। এজেন্ডা প্রিপারেশনের মধ্যে হচ্ছে কোলাবোরেশন উইথ চেয়ারম্যান। আর এরপর হচ্ছে কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশনের মধ্যে নোটিশ অফ মিটিং আছে, ইন্টার মিটিং কমিউনিকেশন আছে। আর প্রসিডিউরাল কমপ্লায়েন্সের মধ্যে অ্যাডহারেন্স টু প্রসিডিউরস এর মধ্যে হচ্ছে কোরাম মেনটেন করতে হবে। আর ডকুমেন্টেশন এন্ড রেকর্ড কিপিং এর মধ্যে মিটিং মাইনার্স গুলো ড্রাফট করতে হবে আর আর্কাইভ করতে হবে। থ্যাংক ইউ। অন্য আরেকজন বলেন।
Pre-meeting responsibilities. এর under আছে agenda preparation, presentation and briefing materials, communication and coordination, notice of meeting, intermeeting communication, procedural compliance. এর under আছে হচ্ছে adherence to procedures, যেটা মূলত মেনটেন করবে quorum, requirements, voting procedures and documentation standards. Documentation and record keeping. Minutes of meeting, যেখানে ব্রিফিং থাকবে একুরেট এবং আর্কাইভ মিনিটস এর একটা ব্যবস্থা থাকবে। থ্যাংক ইউ। তাহলে মানে আমরা পারবো, সবাই কম বেশি লিখতে পারবো, তাই না? আর কেউ বলতে চাচ্ছেন? কাবিরা ইয়াসমিন, জি স্যার। হ্যাঁ বলতে পারবেন কি বলতেছিলাম আমরা? হ্যাঁ স্যার, বলতে পারবো। একটু বলেন তো। স্যার, ফার্স্টে হচ্ছে একটা মিটিং অর্গানাইজ করার জন্য প্রি মিটিং রেসপন্সিবিলিটিস থাকবে, যেখানে হচ্ছে এজেন্ডা প্রিপারেশন করবে, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ব্রিফ মিটিংস ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন, সেখানে হচ্ছে নোটিশ দেওয়া হবে মিটিং এর, অ্যান্ড ইন্টার মিটিং কমিউনিকেশনস, তারপর প্রসিডিউরাল কমপ্লায়েন্স ইনশিওর করা, অ্যান্ড ফোর্থ স্টেপ উড বি ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন এন্ড রেকর্ড কিপিং, যেখানে হচ্ছে মিনিটস রাখা হবে, আর হচ্ছে এই যে মিটিং এর পুরা প্রসেসটা আর কি ড্রাফট করা হবে এবং ওকে, আর্কাইভ করে রাখা হবে, যাতে পরবর্তীতে যদি প্রয়োজন হয় ইউজ করা যায়। থ্যাংক ইউ। তাহলে আমরা কোম্পানি সেক্রেটারি শুড ব্রিফ নিউলি ইলেক্টেড ডিরেক্টর। নতুন একজন ডিরেক্টর ইলেক্টেড হয়েছেন, তাকে কি কি জিনিসপত্র ব্রিফ করতে পারেন, স্পেশাল যদি আমরা এগুলো বলি, তাহলে কর্পোরেট প্রসিডিউরটা কি সেগুলো তাকে বুঝিয়ে দেওয়া হবে, এবং সেই গভর্নিং বডি কারা কারা আছে আমাদের, সেই জিনিসগুলো কোম্পানি সেক্রেটারি বুঝিয়ে দিবেন। অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড অফিসার্স অফ দ্য কোম্পানি অর্গানাইজেশন স্ট্রাকচার কিরকম, সেই অর্গানাইজেশনের অফিসার কারা, এরকম জিনিসগুলো তথ্যগুলো তাকে দিতে পারে। কোম্পানির ইন্টারনাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো তাকে দেখাইতে পারে। ডিসিশনস অফ দ্য জেনারেল মিটিং অফ শেয়ার হোল্ডার্সের জেনারেল মিটিং এ কি ডিসিশন নেওয়া হয়েছে এবং বোর্ড অফ ডিরেক্টর সেই ক্ষেত্রে কি কাজ করেছেন। অ্যাভেলেবিলিটি অফ দ্য ইনফরমেশন রিকোয়ার্ড বাই ডিরেক্টর ফর দ্য প্রপার ডিসচার্জ অফ দ্যার ডিউটি, তার যে ডিউটিগুলো আছে সে তার যে কর্তব্য সেইগুলো কাজ করার জন্য যা যা ইনফরমেশন অ্যাভেলেবল ইনফরমেশন সবগুলোই তাকে দিতে হবে। এটা হচ্ছে একজন নতুন ইলেক্টেড ডিরেক্টর যদি আসে তখন তাকে কোম্পানি সেক্রেটারি এই জিনিসপত্রগুলা মিনিমাম এইগুলা দিতে হবে প্রয়োজনে, তারপর তাকে যা যা প্রয়োজন সবই দিতে হবে। প্রোভাইডিং দ্য বোর্ড অফ ডিরেক্টর উইথ অ্যাক্সেস টু ইনফরমেশন, বোর্ড অফ ডিরেক্টর থেকে ইনফরমেশনের অ্যাক্সেস করার যে প্রোভাইড করবে, যেগুলো দিবে সেগুলো মেইনলি হচ্ছে মাইনাস অফ দ্য বোর্ড এন্ড কমিটি মিটিং, এই বিভিন্ন কমিটি মিটিং এর এবং মিটিং এর বোর্ড মাইনস গুলা দিতে হবে, বোর্ড এবং কমিটি মিটিং এর মাইনস গুলা দিতে হবে। ডিসিশনস এন্ড ডকুমেন্টস অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস এন্ড ইটস কমিটি মিটিং, বোর্ড অফ ডিরেক্টরদের এবং তার কমিটি মিটিং এর যে ডিসিশন এবং ডকুমেন্ট আছে সেগুলো দিতে হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কমিটি মিটিং, কমিটি বলতে কি কি কমিটি হতে পারে নর্মালি? এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি। অডিট কমিটি, হ্যাঁ বলেন। আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কোড পড়ছেন সেখানে কি কি কমিটির কথা বলা আছে? এনআরসি আছে, তারপর হচ্ছে অডিট কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি আছে। এনআরসি মানে কি? নমিনেটেড এন্ড নমিনেশন এন্ড নিউমারেশন কমিটি। নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটি, কমিটি মানে কাকে নিয়োগ দিবেন এবং তার ইয়া কত হবে, সম্মানী কত হবে, সম্মানিত বা- আছে। এটা হচ্ছে নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটি। এই কমিটি বছরে কয়বার বসবে? প্রতিটা কমিটির ইয়া দেওয়া আছে না, তারা কি কি কাজ করবে, কত দিনে অন্তর অন্তর মিনিমাম বসতে হবে, এরকম কথা বলা আছে না? জি স্যার। অডিট কমিটি কত দিনে বসতে হবে? প্রতি 3 মাস পর পর, বছরে কমপক্ষে হ্যাঁ, 4টা। বছরে কমপক্ষে 4টা, রাইট। আর হচ্ছে এনআরসি কত 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 দিনে? অন্তত NRC বছরে বছরে একটা, একটা একটা হলে কমপক্ষে একটা একটা মিটিং করতে হবে।
ঠিক আছে, এই হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুযায়ী। আবার অনেক আপনার অনেক অর্গানাইজেশন যেমন হচ্ছে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আবার এনআরসি আলাদা কমিটি ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয় যে এত কমিটির দরকার নাই, কমিটি করলে কমিটি মিটিং এ টাকা পয়সা লাগে, খরচ হচ্ছে, দরকার নেই এরকম। তাহলে এটা কিছু কিছু রুলস আছে যেগুলা আপনার হচ্ছে বিভিন্ন বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে একটু কনফ্লিক্ট ক্রিয়েট করে। সেই ক্ষেত্রে বিভিন্ন আইন অনুযায়ী, যেমন ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী বলা আছে যে অন্যান্য কথা যাই থাকুক না কেন বাংলাদেশ ব্যাংকের আইন মানতে হবে শিডিউল ব্যাংকগুলো, তখন ওই বাংলাদেশ ব্যাংকের আইনটাই মানে। ঠিক আছে, একটু এদিক সেদিক হলে সেটা কিছু করার নেই। তাহলে আমরা যেটা বলতেছিলাম, এই বোর্ড অফ ডিরেক্টরস দেরকে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে, সঠিক ইনফরমেশন সঠিক সময় প্রোভাইড করতে হবে। সেই ইনফরমেশন গুলা থেকে কি কি হতে পারে, তার যে প্লে রোলগুলোর ভিতরে আছে যে বোর্ড এবং কমিটি মিটিং এর যে মাইনর, সেই মাইনর গুলা দিতে হবে তাদেরকে, এবং বোর্ড এবং কমিটি মিটিং এর যে ডিসিশন এবং ডকুমেন্ট এপ্রুভ করা হয়েছে বোর্ড অফ ডিরেক্টরস এবং কমিটির মিটিং এ, সেগুলো তাদেরকে দিতে হবে, প্রোভাইড করতে হবে। দ্য রিপোর্টস প্রিপেয়ার্ড বাই দ্য অডিট কমিটি যে রিপোর্ট দিচ্ছেন সেটা বোর্ড অফ ডিরেক্টরদেরকে দিতে হয়। The internal auditor, external auditor, and other committees established by the board of directors. অন্যান্য যত কমিটি আছে সবগুলাই। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অফ দ্য কোম্পানি, কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে অথবা ফাইন্যান্সিয়াল যত যত ডকুমেন্ট আছে স্টেটমেন্ট সবগুলাই তাদেরকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টর থেকে সব তথ্যই জানাতে হয় আলটিমেট। প্রোভাইডিং লিগেল অ্যাসিস্ট্যান্স টু ডিরেক্টরস অন গভর্নেন্স ইস্যু, লিগেল ইস্যুস গুলা তাকে গভর্নেন্স ইস্যু রিলেটেড যে লিগেল অ্যাসিস্ট্যান্স আছে সেগুলা প্রোভাইড করতে হবে। তারপর আমরা বলছি যেহেতু স্টেক শেয়ার হোল্ডার কথা বলছি, আমরা লিয়াজনের ভিতরে একটা পার্ট হচ্ছে, আমরা এতক্ষণ বোর্ড অফ ডিরেক্টর নিয়ে কথা বলছি, আমরা কোম্পানি নিয়ে কথা বলছি, আমরা শেয়ার হোল্ডারদের নিয়ে এখন কথা বলছি, রেগুলেটরি বডি নিয়ে কথা বলছি, এখন হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারদের কি রাইটস আছে? শেয়ার হোল্ডারদের রাইটস কি? কোম্পানি সেক্রেটারি শেয়ার হোল্ডারদের রাইটসটা প্রটেক্ট করতে হবে। শেয়ার হোল্ডার্সটাই হচ্ছে ট্রু ওনার্স অফ দ্য কোম্পানি, কোম্পানির অ্যাকচুয়াল ওনার্স হচ্ছে শেয়ার হোল্ডার্সটা। Their rights of shareholder include participating in decision making. ডিসিশন মেকিং হিসেবে পার্টিসিপেশন কিভাবে করে? এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং এ তারা ভোট দেয়, ভোটিং এর মাধ্যমে এই পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং এ অংশগ্রহণ করে থাকে। অ্যাক্সেস টু ট্রান্সপারেন্ট ইনফরমেশন গুলাতে তারা অ্যাক্সেস করে থাকে, সঠিক ইনফরমেশন কোম্পানির ইনফরমেশন গুলো তারা নেয়। ফেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড রিডারশিপ অফ দ্য গ্রিভনেস, সঠিকভাবে সঠিক তথ্যগুলো উপস্থাপন করে থাকে। These are the shareholders রাইট। এখন শেয়ার হোল্ডার্স রাইট গুলা এই জিনিসগুলা দেন। হোয়াট উইল বি দ্য রোল অফ দ্য কোম্পানি প্রটেক্টিং শেয়ার হোল্ডার্স রাইট? কোম্পানি সেক্রেটারি সেক্ষেত্রে তার রোলটা কি প্লে করতে পারে? কোম্পানি সেক্রেটারি শেয়ার হোল্ডারদের একটা কাস্টোডিয়ান হিসাবে ব্যবহৃত হয়, শেয়ার হোল্ডারদের কাস্টোডিয়ান হিসাবে ব্যবহৃত হয়। এখন যদি তাকে চেয়ারম্যান বলে যে আপনি শেয়ার হোল্ডারদেরকে এই ক্ষতি করে মিথ্যা তথ্য দিয়ে দেন, এই করে দেন, সে দিবে না। যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, কোম্পানি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলা যে প্রোভাইড করে, তখন এই প্রাইস সেন্সিটিভ কোনো যদি ইনফরমেশন থাকে সে শেয়ার হোল্ডারকে অবশ্যই প্রোভাইড করে দিবে। এটাই এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন প্রোভাইডের মাধ্যমেই কোম্পানি সেক্রেটারি শেয়ার হোল্ডারদের রাইটটা প্রোটেক্ট করেছে। ঠিক আছে, এই জন্য কোম্পানি সেক্রেটারিকে বলা হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি। শেয়ার হোল্ডার রাইটস প্রোটেক্ট করার জন্য অর্গানাইজিং দ্য জেনারেল মিটিং অফ শেয়ার হোল্ডার, কোম্পানি সেক্রেটারি শেয়ার হোল্ডারদের জেনারেল মিটিং প্রোটেক্ট করে থাকে। হয় জেনারেল মিটিং অফ শেয়ার হোল্ডার্স, general meeting of shareholders is the primary platform for shareholder decision making. Key decisions are on directors in dividends and governance take place here. তাহলে জেনারেল মিটিং, শেয়ারহোল্ডারদের জেনারেল মিটিং ছাড়া শেয়ারহোল্ডাররা কখনোই ডিসিশন মেকিং এ অংশগ্রহণ করতে পারে না, এটাই তাদের প্রাইমারি প্ল্যাটফর্ম। ঠিক আছে, তারা মালিক, কিন্তু তারা একমাত্র জেনারেল শেয়ারহোল্ডার মিটিং যদি ডাকে তখনই তারা তাদের কথাগুলো বলতে পারে, নাহলে তাদের কথাগুলো বলার কোনো সুযোগ থাকে না।
company secretary plays an important role in organizing the general meeting of shareholders. The functions of the general company secretary, according to best practice in this regard, ensures that the list of shareholding holders of record is prepared, notifies shareholding holders of the general meetings of shareholders, answers procedural questions during the general meeting of shareholders, and resolve dispute related to preparing, conducting general meeting. এই পয়েন্টগুলো আপনারা এইগুলো দেখে নেবেন, অসুবিধা নেই। যেটা বললাম যে আপনার প্রয়োজন হলে তাদেরকে সেই সেন্সিটিভ ইনফরমেশন দিবে, এবং সেগুলা আরো যতগুলো ইয়ে আছে, এনশিওর টাইমলি অ্যাকনলেজমেন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট কনসিডারেশন অফ অল ভ্যালিড শেয়ার হোল্ডার পিটিশন সাবমিটেড টু দ্য কোম্পানি। কোম্পানিতে ইন্ডিভিজুয়ালি শেয়ার হোল্ডাররা পিটিশন সাবমিট করতে পারে, সেটা কোম্পানি সেক্রেটারির কাছেই পৌঁছাবে, সে কোম্পানি সেক্রেটারি সেগুলা অ্যাকনলেজ করবে এবং সেগুলা অ্যাপ্রোপ্রিয়েট কনসিডারেশন নিবে। ডিরেক্ট all legitimate shareholders inquiries to the relevant internal authorities or departments for appropriate action, acts promptly and impartially to address and resolve disputes. Assist in resolving corporate corporate কোনো কনফ্লিক্ট যদি হয়ে থাকে তখন সেগুলো রিজলভিং এর ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি সহায়তা করে দেন। কর্পোরেট কনফ্লিক্ট মানে কি? কর্পোরেট কনফ্লিক্ট মানে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কনফ্লিক্ট হতে পারে, বোর্ড অফ ডিরেক্টর এক্সিকিউটিভদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, বোর্ড অফ ডিরেক্টরস এবং আপনার অন্য যে কমিটি, বিভিন্ন কমিটি, এক কমিটি আরেক কমিটি চেয়ারম্যানের সাথে, দুই কমিটির চেয়ারম্যানের সাথে কনফ্লিক্ট হতে পারে, অথবা কোম্পানি এবং কর্পোরেট রেগুলেটরি বডির সাথে সাথে কনফ্লিক্ট হতে পারে। সেগুলো রিজলভ করার জন্য কোম্পানি সেক্রেটারি সহায়তা করে। ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি, কোম্পানি সেক্রেটারি অবশ্যই ডিসক্লোজার দিতে হবে এবং সেগুলা ট্রান্সপারেন্ট হতে হবে। এই ছিল আমাদের প্রিভিয়াস ক্লাস এর উপর। আমরা আবার এটা রিভিউ করলাম আপনাদের যেন এই চ্যাপ্টারটার মেইন হচ্ছে কোম্পানি সেক্রেটারি, যেহেতু আমরা পড়তেছি, সেই কোম্পানি সেক্রেটারি সম্পর্কে ভালো জানলে, তার যে রোল, তার যে জিনিসপত্র, সেগুলো ভালো জানলে মোটামুটি কোম্পানি সেক্রেটারি প্রায় শেষ। এই জন্য আপনাদের পরীক্ষাও এই চ্যাপ্টার থেকে বেশি থাকবে, ওয়াইটেজ 35% ওয়াইটেজ দেওয়া আছে। এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আপনার এই যে শিট গুলো কি আমাদেরকে প্রোভাইড করবেন স্যার হ্যাঁ, এটা গ্রুপে? প্রোভাইড করে দিই, এটা গ্রুপে দিয়ে দিছি, আপনি ব্যাকে দেখেন, না হলে আবার দিব কালকে। থ্যাংক ইউ স্যার। এটা দিয়ে দিছি, এটা এই চ্যাপ্টার দেওয়া আছে, যেটা পড়ানো হয় সেটা দিয়ে দিন। স্যার মোট কি দুইটা দিয়েছেন? হ্যাঁ স্যার মোট কি দুইটা শীট দিয়েছেন? হ্যাঁ দুইটা হ্যাঁ। আর যদি আরেকবার দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। অসুবিধা না, দিব স্যার দিব, আমাকে সমস্যা নেই। এখনো গ্রুপে করে না, একটু স্যার কাইন্ডলি একটু আমার গ্রুপে একটু অ্যাড করার জন্য আগের বারও বলছিলাম। গ্রুপে কি আমি অ্যাড করতে পারবো কিনা আমি জানি না, দেখবো তাহলে আমি কি অ্যাডমিন আছি কিনা। স্যার একটু এটা তো কাইন্ডলি একটু আমাকে যদি আপনি অ্যাড করে দিতেন, আপনি আমি তো একটা আগের গুলোও পাই নাই, অ্যাড করার পরেই দিতে পাবো। ক্লাস সেকশনে কথা বলেন, ক্লাস সেকশনে ওই সাদ্দাম ভাইয়ের ইয়া আছে, কি বলে, যে ওখানে ক্লাস সেকশনের যে দায়িত্ব আছে ওনার সাথে কথা বলবেন, জুয়েল ভাইয়ের সাথে কথা জুয়েল বলুন। ভাইয়ের সাথে কথা বলবেন। হ্যাঁ, অ্যাড ও ওনারা করতে উনি পারবে। সবাইকে গ্রুপে অ্যাড করে দেয়? রাইট রাইট, হ্যাঁ। আপনি চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে রাখুন। আপনি ইনবক্সে নাম্বার দিয়ে রাখেন, এই গ্রুপের যারা অ্যাডমিন আছে ওনার অ্যাড করে নিলেই তো হয়ে গেল। ওকে ওকে, আমি এখনই নাম্বার দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। না, ক্লাস আছে তো, আর শেষ হয় নাই। স্যার আসি স্যার, আসি স্যার, বুঝতে পারিনি স্যার, নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে স্যার। আমরা নতুন চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার আমরা শুরু করলাম। এখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টরস নিয়ে কথাবার্তা আছে। বোর্ড অফ ডিরেক্টরস কিভাবে নির্ধারণ হয়, বোর্ড অফ ডিরেক্টরস এর কাজ কি, বোর্ড অফ ডিরেক্টরস এর কত প্রকার বোর্ড মেম্বার হতে পারে, ডিরেক্টরস কত প্রকার, কি কি, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো এখন।
এখানে বোর্ড অফ ডিরেক্টরস বলতে কি বোঝানো হয়? বোর্ড অফ ডিরেক্টর বলতে বোঝানো হয় বোর্ডের ডিরেক্টরদের একটা বোর্ড, কয়েকজন কালেকটিভলি। বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে একটা কালেকটিভ, একসাথে কয়েকজনকে বলা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, ডিরেক্টরদের বোর্ড। অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1994 সেকশন 210 describes board of directors about a company means the collective body of the director, means the collective body of the directors of the company. ওকে, তাহলে বোর্ড অফ ডিরেক্টরস বলতে কি বোঝায়? বোর্ড অফ ডিরেক্টরস বলতে বোঝায় একটা কালেকটিভ বোর্ড অফ দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। এটাকে কোম্পানি আইন অনুযায়ী বলা হচ্ছে। এখন আমরা কি বুঝি? বোর্ড অফ ডিরেক্টরস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল কয়েকজন ব্যক্তির সমষ্টি, কয়েকজন বোর্ড ডিরেক্টরদের সমন্বয়ে একটা বোর্ড করা, এটাকে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, ডিরেক্টরদের সমন্বয়ে বোর্ড, কালেকটিভ বডি বলা হচ্ছে, কালেকটিভ বডি অফ দ্য ডিরেক্টর। এখন কোম্পানি ডিরেক্টরস কাকে বলে? ডিরেক্টর বলা হচ্ছে এনি পার্সন অকুপাইং দ্য পজিশন অফ ডিরেক্টর বাই হোয়াট এভার নেম কল। ডিরেক্টর বলছে যাকেই এই পজিশনে বসানো হয়, হ্যাঁ, তাকে বলা হচ্ছে ডিরেক্টর। এই ডিরেক্টর পজিশনে যাকে বসানো হয়েছে পার্সনকে, তাকেই বলা হচ্ছে ডিরেক্টর। অথবা সেকশন 93 এতে বলা হচ্ছে অনলি ন্যাচারাল পার্সন মে বি অ্যাপয়েন্টেড এজ এ ডিরেক্টর। একজন ডিরেক্টর শুধুমাত্র ন্যাচারাল পার্সনে হতে পারে, কোনো কর্পোরেট বডি আসলে ডিরেক্টর হয় না। ডিরেক্টর হতে হবে ন্যাচারাল পার্সন, এবং সেই ডিরেক্টর বিভিন্ন তার রেসপন্সিবিলিটি আছে, এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি, টেকিং পার্ট ইন দ্য ফর্মুলেটিং দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান in line with the vision and mission, strictly adhere and also have a compliance motive of revealing laws of land and to act as a trustee on behalf of the shareholders of a company. এখন ডিরেক্টর কত প্রকার হতে পারে? এআই ক্যান নট বি এ ডিরেক্টর। হ্যাঁ, এআই ডিরেক্টর হতে পারবে না, ন্যাচারাল পার্সন হতে হবে। ডিরেক্টরের প্রকার ভেদ, ডিরেক্টর কত প্রকার বলেন তো? আপনারা জানেন কত প্রকার, কি কি বলেন তো? এখানে তো স্যার আছে 5 প্রকার, কিন্তু আমরা এতদিন পর্যন্ত স্যার দেখছি স্যার 3 প্রকারের: কি কি এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, নন এক্সিকিউটিভ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। রাইট, 3 প্রকার সাথে আর 2 প্রকার আজকে থেকে শিখবো। আমরা বলবো এডিশনাল ডিরেক্টর আর অল্টারনেট ডিরেক্টর। ঠিক আছে, তাহলে আমরা 3 প্রকারটা বলি, আপনারা যা জানেন তাই বলেন। এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে বলে? বলেন, এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে বলে? স্যার এক্সিকিউটিভ ডিরেক্টর বলতে ওই ওই ধরনের ডিরেক্টর বা ওনাদেরকে বোঝায় যারা ওই যে ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টে একটা রোল প্লে করে আর কি, আচ্ছা, মানে ডুয়েল রোল প্লে করে। অ্যাজ লাইক হচ্ছে শেয়ার হোল্ডারের পক্ষে তো থাকেই, মানে শেয়ার হোল্ডারের পক্ষে তো ডিরেক্টররা কাজ করে, প্লাস হচ্ছে ম্যানেজমেন্টের একটা পার্টে একটা রোল প্লে করে আর কি, থ্যাংক ইউ। অ্যাজ নেক্সট ওয়েল ওয়ান, অ্যাজ। অন্য একজন বলেন, এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে বলে? অন্য আরেকজনের কাছ থেকে শুনতে যাচ্ছি, এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে বলে? Sir, executive director as like a CEO responsibilities. Any ওকে, kinds of company কোথাও সিইও পজিশন থাকে, কোথাও ইডি হিসাবে থাকে স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
তাহলে আমরা যদি আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে ডিরেক্টর হচ্ছে দুই প্রকার। নর্মালি ডিরেক্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর আর একটা হচ্ছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর। আসলে ডিরেক্টর দুই প্রকার, এক্সিকিউটিভ ডিরেক্টর, নন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন এক্সিকিউটিভ ডিরেক্টর কারা? এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে, অর্থ দিয়ে বোঝা যাচ্ছে সে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে কি? এক্সিকিউটিভ মানে হচ্ছে স্যালারিড পার্সন। এক্সিকিউটিভ মানে হচ্ছে ফুল টাইম স্যালারিড পার্সনকে আমরা বলা হয় এক্সিকিউটিভ ডিরেক্টর। সেই ডিরেক্টর অ্যাজ ওয়েল এজ এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি। তাহলে ডিরেক্টর বলতে কাকে বলা হয়? একটু আগে আমরা বোর্ড অফ ডিরেক্টরের সংজ্ঞা বলছি। যিনি বোর্ডের মেম্বার, যিনি বোর্ডকে থাকবেন, তাকে বলা হচ্ছে ডিরেক্টর, বোর্ডের একজন মেম্বার। এখন এই বোর্ডের মেম্বার আপনার ফুল টাইম স্যালারিড পার্সন থেকে হতে পারে, আবার স্যালারিড পার্সন ছাড়াও হতে পারে। কোম্পানির এক্সিকিউটিভ হতে পারে, আবার এক্সিকিউটিভ ছাড়াও হতে পারে। দুই প্রকার। তাহলে ডিরেক্টর দুই প্রকার, একটা হলো এক্সিকিউটিভ ডিরেক্টর, একটা হলো নন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর কথায় চলে আসছে আমাদের, যেমন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। সিইও হলো চিফ এক্সিকিউটিভ অফিসার। উনি হচ্ছেন অফিসারদের ক্ষেত্রে প্রধান, এমপ্লয়ীদের ক্ষেত্রে প্রধান, চিফ এক্সিকিউটিভ অফিসার। দিস ইজ কল্ড সিইও। সিইও কিন্তু ডিরেক্টরের পার্ট না। তাকে যদি এমডি করা হয় তাহলে সে হচ্ছে বোর্ডের পার্ট, ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর আর সিইওর পার্থক্যটা বুঝতে হবে। ম্যানেজিং ডিরেক্টরে অনেক অনেক ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশনে এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সিইও আলাদাও থাকতে পারে। ম্যানেজিং ডিরেক্টর আর সিইও আলাদা হতে পারে। প্রতিষ্ঠানের এমডি একজন থাকে, আবার সিইও আরেকজনও থাকে, এরকম এরকম অর্গানাইজেশন আছে। আমাদের দেশে সাধারণত ম্যানেজিং ডিরেক্টর আর সিইও একজন হয়ে থাকে, আবার ভিন্নতা দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এমডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, মানে ডিরেক্টরের, উনি একজন ডিরেক্টর, বোর্ডের মেম্বার, উনি হচ্ছেন এমডি, ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে। এখন অনেক অর্গানাইজেশনে যেমন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, তাকেও হয়তো ডিরেক্টর হিসেবে রাখতে পারে, তাই সেও কিন্তু ডিরেক্টর। তাকে যদি বোর্ড মেম্বার হিসেবে কাউন্ট করা হয় তখনই সে ডিরেক্টর হবেন, আর যদি কাউন্ট করা না হয় তাহলে সে ডিরেক্টর হবেন না। এ হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। নন এক্সিকিউটিভ ডিরেক্টর কারা? যারা ফুল টাইম স্যালারিড পার্সন না, ফুল টাইম অর্গানাইজেশন না। সে বোর্ডের মিটিং এ আসবেন, মিটিং এ এসে সে স্ট্র্যাটেজিক্যালি যে সিদ্ধান্ত, স্ট্র্যাটেজিক্যালি যে রোল, তার যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি পালন করে সে চলে যাবে। সে স্যালারিড পার্সন হিসেবে থাকবেন না, সে সারাদিন অর্গানাইজেশনে কাজ করবেন না। দিস ইজ কল নন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন তারপরে আসতেছে এই নন এক্সিকিউটিভ ডিরেক্টর আবার কয়েক প্রকার হতে পারে। একটা শেয়ার হোল্ডিং ডিরেক্টর, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। দুই প্রকার হতে পারে, শেয়ার হোল্ডিং ডিরেক্টর আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। শেয়ার হোল্ডার ডিরেক্টর মানে সে যদি কোয়ালিফাইং শেয়ার মেনটেন করে থাকে, সে দুই শেয়ার, যতটুকু শেয়ার হলে, যত পার্সেন্টেজ শেয়ার হলে তার ডিরেক্টর হিসেবে কাউন্ট করা হয়, ততটুকু পার্সেন্টেজ যদি শেয়ার থাকে তখন তাকে বলা হচ্ছে কোয়ালিফাইং শেয়ার। হ্যাঁ, আর এই রকম ডিরেক্টরকে বলা হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর আর স্পন্সর ডিরেক্টর, বা যা যা বলি স্পন্সর শেয়ার হোল্ডারদের মধ্য থেকে হতে পারে। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যার শেয়ার হোল্ডিং থাকে না, অথবা থাকলেও একটা নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে থাকে, অনেক নগণ্য, খুবই অল্প পরিমাণ থাকে, তাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে অনেকগুলো রুলস রেগুলেশন আছে, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কর্পোরেট গভর্নেন্স কোড আছে, সেই কোডে এগুলো সম্পর্কে ইন ডিটেলস বলা আছে। এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এখানে নতুন আরো দুইটা জিনিস আমরা পাইলাম, এডিশনাল ডিরেক্টর, অল্টারনেট ডিরেক্টর। তাহলে এডিশনাল ডিরেক্টর কি? এডিশনাল ডিরেক্টর হচ্ছে আপনার বোর্ডে যে যে মেম্বার আছে, যে বোর্ড অফ ডিরেক্টর আছে, সেই বোর্ড অফ ডিরেক্টরের পরেও সাময়িকের জন্য কোনো ডিরেক্টর নতুন করে নেওয়া হলো, এডিশনাল হিসাবে তাকে নেওয়া হয়েছে, তাকে বলা হচ্ছে এডিশনাল ডিরেক্টর। অল্টারনেট ডিরেক্টর কাকে বলা হচ্ছে? অল্টারনেট ডিরেক্টর হচ্ছে কোনো একটা ডিরেক্টর, সে 3 মাসের অধিক সময় সে দেশে থাকবে না, বা অথবা সে বোর্ডে থাকতে পারবে না, অথবা সে দেশে অবস্থান করতে পারবে না, এ মর্মে তার পরিবর্তে অন্য আরেকজন ডিরেক্টর যদি নেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। যদি যার অল্টারনেটে উনি ডিরেক্টর বোর্ডে রিপ্রেজেন্ট করতেছেন, উনি যখন চলে আসবেন, উনি যখন অ্যাভেলেবেল হয়ে যাবেন, তখন অল্টারনেট ডিরেক্টর বাতিল হয়ে যাবে। তাহলে অল্টারনেট ডিরেক্টর হচ্ছে এক্সিস্টিং ডিরেক্টরের অল্টারনেট হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়, সে হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। আর এডিশনাল ডিরেক্টর হচ্ছে এক্সিস্টিং বোর্ডের পরেও
নতুন করে কাউকে যখন নিয়োগ দেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে এডিশনাল ডিরেক্টর। এই হচ্ছে ডিরেক্টরের প্রকার, আমরা ইন ডিটেলস আমরা পরবর্তী ইস্যুতে পড়বো। স্যার আমরা আরেকটা ডিরেক্টরের ইয়ে পাইছিলাম, সেটা অল্টারনেটিভ ডিরেক্টর। এটাই অল্টারনেট ডিরেক্টর, অল্টারনেটিভ মানে অল্টারনেট, ওইটারই অল্টারনেট ওইটা আরেকটা আছে অল্টারনেটিভ স্যার, আমরা একই জিনিস। কোম্পানি। এটাই অল্টারনেটিভ, অল্টারনেটিভ অল্টারনেটিভ। ঠিক আছে, একজনের পরিবর্তে। অল্টারনেটিভ মানে কি? একজনের পরিবর্তে। নাউন এবং ভার্ব, ভার্বের ব্যাপারে। স্যার ওইটা আমরা এমন পড়ছিলাম যে একজন স্বেচ্ছায় আমি আগামী 3 মাস দেশের বাইরে থাকবো, হ্যাঁ আমি যখন হচ্ছে আরেকজনকে করে গেলাম, নমিনেট করে গেলাম, হ্যাঁ বা তখন তার ইচ্ছায় মানে যখন হয় সেটা হচ্ছে একটা বিষয়, আর একটা হচ্ছে যখন সে আসবে না, তাকে বাধ্যতামূলক তার পরিবর্তে আরেকজনকে দিল 3 মাসের অধিক সময় যদি সে দেশের বাইরে অবস্থান করে বা অন্য কোনো কারণে, আমি তখন সেটাই তো বোর্ড বল থেকেই তার পরিবর্তে আরেকজনকে করে রিপ্লেস আমি করে। আমি সেটাই বললাম, এটাই অল্টারনেট ডিরেক্টর। আমি সেটাই তো, যে কথাটাই বললাম, 3 মাসের অধিক হলে তখন সে নিজে দিয়ে যাক অথবা বোর্ড সিলেক্ট করে যাই বলুক না কেন, তাকে বলা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। ওকে, থ্যাংক ইউ। স্যার তাহলে হ্যাঁ, ওই যে এমডি এবং সিইওর মধ্যে স্যার একটু নীতিগত যে পার্থক্য বলছিলেন, যে দুইটা তো পার্থক্য আছে এটার ভিতরে, একটু যদি এবার বলতেন স্যার। এমডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর বোর্ডের পার্ট। সে যদি বোর্ডে থাকে তখন তাকে বলা হবে, বোর্ডের মেম্বার হিসেবে ট্রিট করা হয়, তখন তাকে বলা হবে এমডি, ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে। আর সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, সে বোর্ডের পার্ট না। সে হচ্ছে অর্গানাইজেশনের যত এমপ্লয়ি আছে সেই এমপ্লয়িদের মধ্যে প্রধান, চিফ। তাকে বলা হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সকল এমপ্লয়িদের প্রধান, তাকে বলা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। আর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে বোর্ডের পার্ট, বোর্ডের একজন ডিরেক্টর, এবং সে ডে টু ডে রেগুলার কাজগুলো ম্যানেজ করবেন, তাকে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। সে বোর্ডের সাথে কিছু কিছু বোর্ডের সাথে কোম্পানিতে তো স্যার আপনার বোর্ডের সাথে সিইও কম। কিন্তু হ্যাঁ ওনারা ডিরেক্টর ইয়েতে থাকে। বলেন, আবার বলেন। বলছি স্যার কিছু কিছু কোম্পানিতে সিইও তো স্যার ডিরেক্টর পদে থাকে। সিইও যখন ডিরেক্টর পদে থাকেন তখন তাকে এমডি বলা হয়, ম্যানেজিং ডিরেক্টর। স্যার ওই কোম্পানির স্যার এমডিও আছে আবার সিইও আছে। এমডি ও সিইও এই আলাদা থাকলে এমডি হচ্ছে এমডি, সিইও থাকে না। তখন সিইও বোর্ডের পার্ট না, বোর্ডের ডিরেক্টর না, তাকে বোর্ডের, সে বোর্ড অফ ডিরেক্টরের পার্ট না, তার বোর্ডিং পাওয়ার থাকবে না সেখানে। সে বোর্ডে অ্যাটেন্ড করতে পারে, তাকে ডাকতে পারে, যে বোর্ডে যে কাউকে ডাকতে পারে, কিন্তু সে বোর্ডিং পাওয়ার থাকবে না তার। ওকে ক্লিয়ার? জি স্যার। যদি কারো নামের সাথে ম্যানেজিং এমডি এবং সিইও থাকে তখনই সে বোর্ডে পার্ট থাকবেন। আর কারো নামের সাথে যদি শুধু সিইও হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার হয়, তাহলে সে বোর্ডের পার্ট না। ওকে, এই হলো মূল পার্থক্য। তাহলে আমরা এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে বলা হয়, একটু আগে আমরা যা এলাবোরেশন করেছি সেটা যদি এখানে আমরা দেখি। অ্যান এক্সিকিউটিভ ডিরেক্টর ইজ এ বোর্ড মেম্বার হু অলসো হোল্ড ডে টু ডে অপারেশনাল রেসপন্সিবিলিটি উইথিন দ্য কোম্পানি। ঠিক আছে, তাহলে এমডি কি করবেন? এমডি একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি ডে টু ডে যে রেসপন্সিবিলিটি সেগুলো সে পালন করবেন। Executive directors are actively involved in managing the company's affairs, including functions such as the managing personnel, overseeing company assets, entering into contracts and agreements. They combine both strategic and operational roles within the organization. তাহলে আমরা ক্লিয়ার, এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে বলা হয়? এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে এমন একজন বোর্ড মেম্বার যিনি তার সকল অপারেশনাল কাজ করে থাকবেন, কোম্পানির কাজগুলো করে থাকেন। সেই কোম্পানির যত অ্যাফেয়ার্স আছে, ফাংশন যা আছে সবগুলা করবেন। সেই ফাংশনগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে সকল এমপ্লয়ীদেরকে ম্যানেজ করা, ম্যানেজিং পার্সোনাল। সকল এমপ্লয়ীদের করতে হবে এরকম কোনো কন্ডিশন নাই, মানে ম্যানেজিং পার্সোনালদেরকে ম্যানেজ করে থাকেন। ওভারসিং কোম্পানি অ্যাসেট গুলো দেখে থাকেন। এন্টারিং ইনটু কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট,
ডিরেক্টর এক্সিকিউটিভ যারা ফুল টাইম এমপ্লয় আছে তাদের মধ্যে থেকে একের অধিকও ডিরেক্টর করতে পারেন, কোনো সমস্যা নাই। দে কম্বাইন বোথ স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল রোল উইথিন দ্য অর্গানাইজেশন। ক্লিয়ার? আমি যেটা বলতেছিলাম, এই যে এক্সিকিউটিভ ডিরেক্টর 2-3জনও হতে পারে, কিন্তু সিইও কিন্তু একজন হবে। সিইও হচ্ছে কে? সকল পার্সোনাল আর এমপ্লয়ীদের প্রধান। কিন্তু অর্গানাইজেশনে এক্সিকিউটিভদের মধ্য থেকে 3জনকে ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে পারে, ঠিক আছে? কিন্তু সিইও কিন্তু একজনই হবে। আবার সিইও কে বাদ দিয়েও করতে পারে, সিইও নাও থাকতে পারে। ওকে? স্যার হ্যাঁ, স্যার এক্সিকিউটিভ ডিরেক্টররা হচ্ছে স্যালারিও পাচ্ছে, আবার এক্ষেত্রে হচ্ছে বোর্ডেরও বোর্ড মেম্বার, মেম্বারও থাকছে বোর্ডের ডিরেক্টর। মেম্বারও, রাইট। হ্যাঁ এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। ক্লিয়ার? ট্রান্সফার ভিন্ন ভিন্ন, সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থক্য আছে। দেন আমরা আসতেছি নন এক্সিকিউটিভ ডিরেক্টর। তাহলে এটা বোঝাই গেল, তাহলে এক্সিকিউটিভ ডিরেক্টর যদি আমরা চিনি, তাহলে নন এক্সিকিউটিভ ডিরেক্টর কারা হবে? যারা এমপ্লয়মেন্ট না, কোম্পানির এমপ্লয়মেন্ট না। They are the members of the board who normally do not take part in the day-to-day implementation of the company policy. They are generally appointed to provide the company with the benefits of professional expertise. তারা সাধারণত কোম্পানিতে আসে, তার যে প্রফেশনাল এক্সপার্টাইজ আছে এবং তার যে নলেজ আছে, সেই নলেজগুলো বোর্ডে তারা প্লেস করেন এবং সেইগুলো তারা শেয়ারিং করে তাদের সিদ্ধান্তে স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন মেকিং এ তারা করে থাকেন। They play an effective role in governance of listed companies, but they may or may not be independent directors. তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারে, আবার নাও হতে পারে, বিভিন্ন রকম। কিন্তু তারা নন এক্সিকিউটিভ মানে হচ্ছে রেগুলার এমপ্লয়ি না। এটাই বলা হচ্ছে, a person who is not satisfying conditions of definition of executive director shall be considered as a non-executive director. Therefore, one can opine that all the directors except full-time director and managing director may be considered as a non-executive director. They are usually paid fees for attending meeting of the board and committee. Non-executive directorদেরকে শুধুমাত্র মিটিং এ অ্যাটেন্ড করার জন্য তাকে একটা ফিস দেওয়া হয়, একটা ফি দেওয়া হয়, আর কিছু দেওয়া হয় না। Additional director, the directors who shall have power at any time after the expiry of the specific period of to appoint a person as an additional director who shall retire from the office at the next following ordinary general meeting, but shall be eligible for election by the company at that meeting as an additional director. এটা বলা হচ্ছে যে এডিশনাল ডিরেক্টর কাকে বলা হবে? যে অ্যানুয়াল জেনারেল মিটিং এর পরে যাকে নেওয়া হয়েছে এবং সে নেক্সট যে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে তার আগেই কি করবে? সে এখান থেকে পদত্যাগ করবে। এরকম যদি ডিরেক্টর নেওয়া হয়, এটা আচ্ছা বোর্ড অফ ডিরেক্টররা এটা সিলেক্ট করতে পারেন, তখন তাকে বলা হচ্ছে এডিশনাল ডিরেক্টর। So we can extract the following concept from above regulation. Their appointment must be authorized by the company's articles of association. অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগের জন্য বোর্ড নিতে হবে তখনই তাদের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে সে ব্যাপারে উল্লেখ করা থাকতে হবে। The maximum number of directors is fixed by the articles of association. Appointment requires an ordinary resolution. এইটা রেজুলেশনে, অর্ডিনারি রেজুলেশনে উল্লেখ করতে হবে। অর্ডিনারি জেনারেল মিটিং এর মাধ্যমে, অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে এডিশনাল ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়। এডিশনাল ডিরেক্টরস হোল্ড অফিস only until the next annual general meeting. Next annual general meeting পর্যন্ত additional director থাকতে পারবেন। If the AGM is not held on time, the additional director office is vacated on the last day of AGM should have been held. যদি AGM হইতে দেরি হয়, কিন্তু AGM যত তারিখে লাস্ট সময় হওয়ার কথা ছিল সেই সময়ে এডিশনাল ডিরেক্টর পদ খালি হয়ে যাবে। ক্লিয়ার সবাই? তাহলে এডিশনাল ডিরেক্টর কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়েছি? জি স্যার। কি কি বলছে? এডিশনাল ডিরেক্টর কখন নিয়োগ হবে? অ্যাডিশনাল ডিরেক্টর স্যার যে কোনো সময় নিয়োগ হতে পারে, না, যে কোনো এক্সিস্টিং সময় না, ওই এজিএম এর পরের থেকে, এজিএম এর এজিএম এর পরে পর থেকে, নেক্সট এজিএম এজিএম এর এর পর আগ থেকে পর্যন্ত, পরের এজিএম এর আগ পর্যন্ত। পরবর্তী এজিএম এর আগ পর্যন্ত যে কোনো সময় বোর্ডের এক্সিস্টিং ডিরেক্টররা অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ দিতে পারবেন।
সেই এডিশনাল ডিরেক্টর নিয়োগ দেওয়ার জন্য কি থাকবে, আর্টিকেল রেজিস্ট্রেশনে Article উল্লেখ করা থাকবে, registration number অথরাইজ থাকতে আর্টিকেলস হবে, অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ থাকবে, যদি থাকে অথরাইজ তাহলে থাকতে হবে, নিয়োগ তাহলে পারবে, নাহলে পারবে না, রাইট। পারবে। এবং হ্যাঁ, অ্যাডিশনাল ডিরেক্টর উনি নেক্সট এজিএম পর্যন্ত থাকতে পারবেন। রাইট। আর নেক্সট নেক্সট যদি এজিএম সঠিক এর সময় যদি না হয়, বেশি হয় তাহলে ওই যে ডেটে হওয়ার কথা ছিল ওই ডেটের পরে উনি ভ্যাকেন্ট হয়ে যাবেন ওই ভ্যাকেন্ট হয়ে পদটা। যাবে। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। Alternate directors, as per section 101 of the Companies Act 1994, allows the board, if authorized by the articles of association or company regulation, company regulation অথবা articles of association যদি সেটা allow করে, তাহলে to appoint an alternate director, তাহলে সেই alternate director appoint করতে পারবে। The person acts on behalf of the original director during their continuous absence from Bangladesh for at least 3 months, 3 মাসের কমপক্ষে 3 মাস বা 3 মাসের বেশি যদি হয়ে থাকে, তখনই এই আর্টিকেল রেজিস্ট্রেশন যদি এই ব্যাপারে উল্লেখ করা থাকে, অথরাইজ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে অরিজিনাল ডিরেক্টরের পক্ষে বা অরিজিনাল ডিরেক্টরের এগেনস্টে একজন অল্টারনেট ডিরেক্টর নিতে পারে। সেখানে বলা আছে, the board of directors of a company may, if so authorized by its articles or by a resolution passed by a company in general meeting, appoint an alternate director to act for a director hereinafter in this section called the original director during his absence for a continuous period of not less than 3 months from Bangladesh. তাহলে এই হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। এখানে আরো অল্টারনেটিভ সম্পর্কে আরো অনেকগুলো কথা বলা হয়েছে। দেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কাকে বলা হবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইজ এ নন এক্সিকিউটিভ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের নন এক্সিকিউটিভ মেম্বার হু ডাজ নট হ্যাভ এনি ম্যাটেরিয়াল রিলেশনশিপ উইথ দ্য কোম্পানি, যার অ্যাকচুয়ালি আসলে কোম্পানির সাথে সে পরিমাণ তার কোনো সম্পর্কিত থাকে না, সম্পর্ক নাই, তার মানে কি শেয়ার হোল্ডার, শেয়ার নাই। ইজ প্রমোটার, যে কোম্পানির যে প্রমোটার আছে, যে যারা কোম্পানি তৈরি করছেন, অথবা কোম্পানির যে ম্যানেজমেন্ট মালিকানা যারা আছেন, তাদের সাথে তার কোনো সেরকম সম্পর্ক নাই, সেই রকম একজন ডিরেক্টর যদি হয় তাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে আপনারা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে যা বলা আছে, আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু শিখছেন, সেখানে এগুলো বলা আছে। Their primary role is to provide unbiased judgment on corporate affairs, ensuring transparency and promoting the interest of minority shareholders. Company Act 1994, while the act স্যার does not, হ্যাঁ বলেন। স্যার ওই ইউনিভার্সিটি প্রফেসররা যেরকম আর কি কোম্পানিতে মানে ডিরেক্টর হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, হ্যাঁ তাদের এক্সপার্টাইজ থাকে, তো এই কারণে হচ্ছে তারা থাকে। এটাই হ্যাঁ, হচ্ছে আর কি ইন্ডিপেন্ডেন্স ডিরেক্টর। কেন আপনি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে কি বলছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের, বলেন তো কারা কারা হতে পারবেন? পড়ছেন কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে কোডটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের? কেউ বলতে পারবেন? আপনাদের একটা বললেন শুধু ইউনিভার্সিটি টিচার, ইউনিভার্সিটি টিচার ছাড়াও তো হতে পারবেন। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ইয়ে হচ্ছে ওনার হচ্ছে কোম্পানিতে শেয়ার থাকবে না, থাকলেও নগণ্য থাকবে, সর্বোচ্চ 1% বা তার 1%। 1% বা তার কম শেয়ার থাকবে। আর বিভিন্ন ইউনিভার্সিটি টিচারের সাথে সাথে আরো যারা ওই যে বিবিএ মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, বিজনেস ব্যাকগ্রাউন্ড, রাইট, বিজনেস ব্যাকগ্রাউন্ড, সিএ অ্যাকাউন্টিং, সিএমএ ফিনান্স, সিএ সিএমএ জি সিইও, তারা থাকতে পারবেন। ওই প্রতিষ্ঠানের ওই থেকে যদি হয়ে থাকে, সেখানে যদি তার এক্সপিরিয়েন্স থাকে ওই জবের, আচ্ছা হ্যাঁ, এবং ফিফথ গ্রেডের উপরে আচ্ছা উপরে যদি আচ্ছা সে সে রিটায়ারমেন্টে যায়, তাহলে সে হতে পারবেন। এরকম অনেকগুলা রুলস আছে, কারা কারা হতে পারবেন, অনেকেই হতে পারবেন। তারপরে হতে পারবেন কারা, কর্পোরেট লিডার, কর্পোরেট লিডার হতে পারবেন। কর্পোরেট লিডার কারা হতে পারবেন সেটাও বলা আছে সেখানে, সেই কোম্পানির লিস্টেড কোম্পানি হতে হবে, লিস্টেড কোম্পানি হলেও যে সেই কর্পোরেট লিডার হতে পারবেন, অন্যরা হতে পারবেন না। অন্যরা হতে গেলে কত টার্নওভার আছে সেই টার্নওভার কথা উল্লেখ আছে, এগুলো আপনারা তো ভালো, আমার চেয়ে ভালো মুখস্থ থাকার কথা। হ্যাঁ, তা বিজনেস লিডাররা হতে পারবেন, কর্পোরেট লিডার হতে পারবেন। কর্পোরেট বিজনেস লিডার কাকে বলে জানা আছে? না কর্পোরেট স্যার, না স্যার। কেন থাকবে না কেন? এটা তো আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে ওইখানে পড়ানোর কথা ইয়েতে। কর্পোরেট লিডার আর বিজনেস স্যার লিডার আমরা মধ্যে একটু পার্থক্য কি?
স্যার আমরা লেট করে জয়েন করছিলাম তো স্যার, আগের ক্লাসগুলো এখনো রিভিশন করতে পারিনি স্যার। কেউ একজন বলেন তো, কেউ কে পারবেন কর্পোরেট লিডার বিজনেস লিডারের মধ্যে পার্থক্য? কর্পোরেট লিডার কাকে বলা হয়? স্যার বিজনেস লিডার বলতে স্যার উদ্যোক্তাকে মূলত আমরা বুঝি আর কি, উদ্যোক্তা। রাইট। হ্যাঁ, মানে আর ব্যবসায়িক উদ্যোক্তা, যেমন ওই যে বড় বড় গ্রুপের, যেমন যমুনা গ্রুপ বা প্রাণ প্রাণ আরএফএল গ্রুপের যে উদ্যোক্তা, ওনাদেরকে আমরা বিজনেস লিডার হিসেবে বুঝি আর কি। আর কর্পোরেট লিডার বলতে স্যার বিভিন্ন অর্গানাইজেশনের যে কর্পোরেট লেভেলে হাই হাই র্যাঙ্কে যারা চাকরি বাকরি করেন, যেমন সিইও বা এমডি, এই জাতীয়। থ্যাংক ইউ। স্যার হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আমি এমনি হ্যাঁ, ধারণা দিয়ে বললাম স্যার। হ্যাঁ, কেন ধারণা কেন, ওই চ্যাপ্টার ওই কোর্সে তো পড়ানোই কথা দুইটা। ওখানে বলাই আছে কারা কারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন, কর্পোরেট লিডাররা হতে পারবেন, বিজনেস লিডাররা হতে পারবেন, ইউনিভার্সিটি টিচাররা হতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে উল্লেখ করা আছে ইউনিভার্সিটি টিচার কোন সাবজেক্টের ইউনিভার্সিটি টিচার হতে পারবেন। আবার কর্পোরেট লিডার ক্ষেত্রে কোন অর্গানাইজেশনের কর্পোরেট লিডাররা হতে পারবেন, কোন অর্গানাইজেশনের বিজনেস লিডার হতে পারবেন। সেখানে বলা আছে আপনার হচ্ছে কোন মানে আপনার হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড হলে হতে পারবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কারা কারা হতে পারবেন। ঠিক আছে, সেখানে বলা আছে চাকরিজীবী যারা তারা সেটাকেই বলা হচ্ছে মানে আপনার কর্পোরেট লিডার। তাহলে কর্পোরেট লিডার হচ্ছে স্যালারিড পারসন, এমপ্লয়ি, হ্যাঁ, যারা কর্পোরেটকে লিড করে থাকেন তাকে বলা হচ্ছে কর্পোরেট লিডার। এখানে নট নেসেসারি ফর দ্য এমডি, শুধু এমডি যে কর্পোরেট লিডার, নট লাইক দ্যাট। আপনি যে একটা জব করেন, আপনিও একটা কর্পোরেট লিডার। আপনার আন্ডারে একজন আছে, এটা আপনি একজনকে চালাচ্ছেন, এই একজনেরই আপনি কর্পোরেট লিডার। ঠিক আছে, কর্পোরেট লিডার হচ্ছে যিনি জব করেন, সেই হচ্ছে কর্পোরেট লিডার। ম্যানেজমেন্টে যিনি আছেন, ম্যানেজমেন্টে কারা থাকেন, আপনার আন্ডারে একজন লোক দিলে আপনাকে ইনচার্জ করা হয়েছে, আপনি সেখানে ম্যানেজমেন্টের দায়িত্বে, এই ইনচার্জের দায়িত্বে, এটাই আপনি একটি ম্যানেজমেন্টের পার্ট, আপনি একজন কর্পোরেট লিডার। আবার বিজনেস লিডার কারা, বিজনেস লিডার হচ্ছে যিনি এন্টারপ্রেনিউর হিসাবে কাজ করেন, যিনি স্পন্সর, হ্যাঁ, যিনি একটা কোম্পানির ডিরেক্টর, হ্যাঁ, যে যে জিনিসগুলো সে নিজে তৈরি করছেন, ব্যবসা যিনি তৈরি করেন, উদ্যোক্তা যিনি, তাকে বলা হচ্ছে বিজনেস লিডার। ক্লিয়ার? তাহলে বিজনেস লিডার কর্পোরেট লিডারের মধ্যে পার্থক্যটা জানা গেল। জি স্যার। স্যার ওই যে ইয়েস স্যার, আমি যেটা ক্লিয়ার স্যার, আমি স্যার ক্লিয়ার। একটু আগে যেটা বলছিলাম স্যার, ওই যে কোম্পানি আইনে ওই যে অল্টারনেট ডিরেক্টর স্যার এবং অল্টারনেটিভ ডিরেক্টর দুইটা বলা আছে স্যার। তাই? একটা হচ্ছে সেকশন 85 আর একটা হচ্ছে 101-এ আছে স্যার। কি বলা আছে? স্যার এটা হচ্ছে কোম্পানি আইনে। পার্থক্য কি বলছে? স্যার এটা তো আমার ওইভাবে ইয়ে আচ্ছা, নাই। ঠিক আছে, আমি দেখিনি, বলেন, আমি তো আর দেখি নাই, পরে দেখবো না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম, ডিরেক্টর কাকে বলে সেই ডিরেক্টর প্রকারভেদ গুলো আমরা জানলাম। হ্যাঁ, আজকে এখানেই আমরা রেখে দেই, নেক্সট আমরা এখান থেকে শুরু করব। স্যার কাইন্ডলি একটু সাইড করে দিলে ভালো হবে স্যার। অবশ্যই দিব, ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, অনেকগুলো ক্লিয়ার, মানে কন্টেন্ট স্যার ক্লিয়ার হলো স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার।